ওকে। সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমার একটু আসতে লেট হয়ে গেছে রাস্তাঘাটের লেটের কারণে। তো আপনাদের সাথে মনে হয় সম্ভবত আজকে বিজ্ঞানের লাস্ট ক্লাস হবে হয়তো বা, যেহেতু আজকের সর্বশেষই। তো আমাকে সবাই শুনতে পারতেছেন তো, তাই না? আবার যদি একটু বলি, সবাই শুনতে পাচ্ছেন কি আমাকে? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ওকে। ওকে, ঠিক আছে, তো চলেন আমরা আমাদের জন্য বরাদ্দকৃত আজকে লেকচারটা শুরু করে দেই। আমরা আজকে বেসিক্যালি পড়ব হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান থেকে একটা অংশ। তো আমাদের আজকে পাঠের মধ্যে আছে যে আমাদের এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হলো, এই মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত মানব সভ্যতা পর্যন্ত, বা এগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস। ওকে। এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে আজকে থেকে অনেক বছর আগে। তো ধারণা করা হতো প্রথমে মহাবিশ্বটা ছিল কি, প্রথমে একটা মোটরের দানার মতো। এই মোটরের দানাটা আস্তে 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 প্রসারিত হতে 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 একটা সময় বিশাল আকৃতির একটা বিস্ফোরণ হয়। হ্যাঁ, এরকম একটা বিস্ফোরণ হয়। এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণটার নাম দেওয়া হয়েছিল বিগ ব্যাং। আমরা সবাই জানি এটার নাম হচ্ছে বিগ ব্যাং। ওকে। বিগ ব্যাং। তো এই বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী জি ল্যামেটার। সবাই একটু লিখে নিতে পারেন। বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী জি ল্যামেটার। ওকে। জি ল্যামেটার। বিগ ব্যাং হলো, মহাবিস্ফোরণ হলো। সবাই একটু অপেক্ষা করি, হ্যাঁ। আমাকে প্লিজ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা শুরু করে দেই। দুঃখিত টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো আমরা আলোচনা করতেছিলাম যে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস নিয়ে। আমরা বলেছিলাম যে শুরু থেকেই যে মহাবিশ্বটা প্রথমে একটা মোটরের দানার মতো ছিল, এরপরে আস্তে আস্তে প্রসারিত হতে হতে একটা বিশাল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণটার নাম দিয়েছেন বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী জি ল্যামেটর। তো যখন বিগ ব্যাং বা মহাসংঘর্ষ বিশ্ব হলো, এরপর থেকে মহাবিশ্বটা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, এবং সম্প্রসারণটা চলতেছে আজ পর্যন্ত এবং চলবে আরো সামনের দিকে। হ্যাঁ, তো মহাবিশ্ব ক্রমান্বয়ে যে সম্প্রসারিত হচ্ছে এই ধারণাটা দিয়েছেন বিজ্ঞানী হাবল। তো এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি লাগবে আর কি। তো প্রসারণ হচ্ছে, প্রসারণ হতে হতে মহাবিশ্বটা একটা উত্তপ্ত ছিল, এরপরে গ্যাসীয় পিণ্ড ছিল, এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে ঠান্ডা হয়, ঠান্ডা হতে হতে এগুলো এক প্রকার মহাকর্ষ বল দ্বারা গ্রথিত হয়ে আজকে সৃষ্টি হয়েছে আমাদের গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নীহারিকা, সমস্ত কিছুই। হ্যাঁ, তো এইভাবে এটাই মূলত ছিল আমাদের মহাবিশ্ব। তো এই বিগ ব্যাং সম্পর্কে আধুনিক একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে স্টিফেন হকিং। আপনারা সবাই জানেন স্টিফেন হকিং। ইনি বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা, এবং ইনি তার একটা বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ
হিস্টোরি অফ টাইম। ওকে, এই গ্রন্থে তিনি বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব দান দিয়েছেন আর কি। হ্যাঁ, তো এই জন্য স্টিফেন হকিং কে তার একটা বিখ্যাত গ্রন্থ, এই জিনিসটা পরীক্ষায় আসে আমাদের, নাম হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এই গ্রন্থে তিনি এই বিগ ব্যাং তত্ত্বের সর্বশেষ তত্ত্ব দিয়েছেন আর কি। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হলো যে আহ জ্যোতিষ্ক কি জিনিস। আমরা সবাই নাম জানি তাই না, জ্যোতিষ্ক আসলে জিনিসটা কি। তো আমরা এই আহ মহাবিশ্বে জানি, আমাদের যদি আমাদের সৌরজগৎটাই বিবেচনা করি, আমাদের সৌরজগতে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ আছে, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ গুলা ঘুরতেছে, ঠিক আছে। তো এই মহাবিশ্বে আপনার গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নীহারিকা ইত্যাদি অনেক জিনিসপত্র আছে আর কি মহাবিশ্বের মধ্যে। হ্যাঁ, তো এই ধূমকেতু বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, নক্ষত্র বলেন, হ্যাঁ, এইগুলো ইন্ডিভিজুয়ালি এক একটাকে বলা হয় জ্যোতিষ্ক। যেমন নক্ষত্র নিজে একটা জ্যোতিষ্ক, গ্রহ নিজে একটা জ্যোতিষ্ক, উপগ্রহ সেও একটা জ্যোতিষ্ক। অর্থাৎ এই অসীম মহাকাশে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নীহারিকা ইত্যাদিকে বলা হয় জ্যোতিষ্ক। আমরা যদি একটু ডেফিনেশন লিখে নিতে চাই, লিখে নিতে পারবো যে এই অসীম মহাকাশে, একটু লিখে নিলে লিখে নিতে পারেন আপনারা সবাই, অসীম মহাকাশে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নীহারিকা, নক্ষত্র ইত্যাদিকে বলা হয় জ্যোতিষ্ক। ওকে, তো এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা জ্যোতিষ্ক। তো চলেন এবার আমরা প্রথমে যে জ্যোতিষ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নক্ষত্র জিনিসটা কি। হ্যাঁ, নক্ষত্র, আমরা আলোচনা করব নক্ষত্র জিনিসটা কি। তাহলে আমরা বলেছিলাম নক্ষত্র নিজেও একটা কি জ্যোতিষ্ক, তবে তার স্পেশালিটি হলো যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে। ওকে, তাহলে তাদেরকে আমরা বলবো নক্ষত্র। তাহলে নক্ষত্র আমরা কাকে বলতে পারি, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাকে বলা হয় নক্ষত্র। যেমন সূর্য আমাদের একটা নক্ষত্রটা নিজস্ব আলো আছে। হ্যাঁ, তো আলো আছে মানে উজ্জ্বল। তাহলে এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র তার নাম হচ্ছে লুব্ধক। পরীক্ষায় আসে জিনিসটা, আমরা একটু লিখে নিব। তাহলে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র তার নাম হচ্ছে লুব্ধক। ওকে, আচ্ছা। তো এবার আমরা আমাদের নক্ষত্র নিয়ে এবার আলোচনা করব আর কি, ঠিক আছে। তো চলেন আমাদের যে নক্ষত্র, সে আমাদের নক্ষত্র হচ্ছে সূর্য, সেই সূর্য নিয়ে আমরা একটু আলোচনা করব। সূর্য, সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের একটা নক্ষত্র। তো এই সৌরজগতের আমরা জানি আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য আলো পায় কোথা থেকে? হ্যাঁ, তো সূর্যের মধ্যে একটা গ্যাস থাকে যার নাম হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, সূর্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে তার নাম হলো হাইড্রোজেন। এবং সূর্যে হাইড্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে 55%। এরপরে সেকেন্ড পজিশনে থাকে সূর্যের মধ্যে হচ্ছে হিলিয়াম, এটা থাকে 44%। ওকে, আর আদার্স কিছু সাবস্টেন্স বা গ্যাস থাকে সেটা হচ্ছে 1%। হ্যাঁ, তাহলে সূর্যের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? হাইড্রোজেন। হ্যাঁ, তো এই হাইড্রোজেন গ্যাসটা এক ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। হ্যাঁ, যে বিক্রিয়াটার নাম হচ্ছে, এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই নিউক্লিয়ার বিক্রিয়াটার নাম হলো নিউক্লিয়ার ফিউশন। ওকে, তাহলে সূর্যের ভিতরে যে নিউক্লিয়ার বিক্রিয়া হয় তার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, তো এই ফিউশন বিক্রিয়া যে জিনিসটা হয়, হাইড্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং সাথে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। আর এই এনার্জিটাকে আমরা দুইটা এনার্জি আকারে পেয়ে থাকি, একটা হলো আলো
আর একটা হলো তাপ। ঠিক আছে? তাহলে এনার্জিটাকে আমরা দুইটা এনার্জি আকারে পেয়ে থাকি, একটা হচ্ছে আলো, একটা হলো তাপ। তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তাহলে এই আলোটা যখন সূর্যের ভিতরে নিউক্লিয়ার ফিউশন হয়, তখন এই সূর্যের যে ভিতরের পৃষ্ঠ থাকে এখানে তাপ উৎপন্ন হয় প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের এই পৃষ্ঠের অংশকে বলা হয় করোনা, এটাকে বলা হয় করোনা। এবং এই করোনার টেম্পারেচার থাকে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হতে পারে, এই যে তাপমাত্রাগুলোর কথা বলতেছি আমি, এইগুলো আসলে মূলত মাপে কে? এই জিনিসগুলো মাপা হয় একটা যন্ত্র দিয়ে, তার নাম হচ্ছে পাইরোমিটার। আমাদের পরীক্ষায় আসে জিনিসটা। তাহলে সূর্যের তাপমাত্রা মাপা যন্ত্রের নাম হচ্ছে কি? পাইরোমিটার। ওকে, এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসে। যে সূর্যের তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি? পাইরোমিটার। আমি আবারও বলছি, তো আমাদের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এই সূর্য কিন্তু আবার একটা নির্দিষ্ট তার কক্ষপথে একটা নির্দিষ্ট বেগে ঘোরে। সূর্য তার নিজস্ব কক্ষপথে 220 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে আর কি। ঠিক আছে? তো এরকম ঘুরতে ঘুরতেছে, ঘুরে 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 করতেছে আর কি, আবর্তন করতেছে তার নিজ কক্ষপথের উপরে। আমি আবারও বলছি, সূর্যের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা থাকে সেটা হাইড্রোজেন গ্যাস, সেটা থাকে 55%। এরপরে থাকে হিলিয়াম, সেটা থাকে 45%, এবং আদার্স অন্যান্য গ্যাস থাকে 1%। তো সূর্যের ভিতরে যেহেতু হাইড্রোজেন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এই হাইড্রোজেন গ্যাসটা তারা নিউক্লিয়ার ফিউশন, আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে সূর্যের ভিতরে কোন রিয়াকশনটা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে সূর্য বা সূর্য শক্তির উৎস মূলত কি পরীক্ষায় আসে, তাহলে সূর্য শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত করে হিলিয়াম তৈরি করে, সাথে প্রচুর এনার্জি হয়। এই এনার্জিটা আমরা দুইটা এনার্জি আকারে পেয়ে থাকি, একটা আলো, একটা তাপ। তো যখন সূর্য থেকে আমাদের ভিতরে যে টেম্পারেচারটা প্রচুর তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। এবং পৃষ্ঠের তাপমাত্রা থাকে, পৃষ্ঠকে আমরা করোনা বলে, সেখানে থাকে 6000 ডিগ্রি সেলসিয়াস। ছিল মোটামুটি সূর্য সম্পর্কে জিনিসপত্র। তো এই আমাদের এই সূর্য, আমাদের নক্ষত্র, এই সূর্যের নিকটতম একটা নক্ষত্র আছে যার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। পরীক্ষা আসে মাঝে মধ্যে, প্রক্সিমা সেন্টারাই। ওকে, আমাদের এটা হচ্ছে সূর্য, সূর্যের এই প্রতিবেশী যে নক্ষত্র, এটাও একটা নক্ষত্র। এই নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। হ্যাঁ, এটা আসে মাঝে মধ্যে পরীক্ষায় আমাদের, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টার। এই প্রক্সিমা সেন্টারের পাশে দুইটা তারা আছে, একটাকে বলা হয় আলফা সেন্টারাই, একটাকে বলা হয় আলফা সেন্টারাই, আরেকটাকে বলে বিটা সেন্টারাই। ওকে, এই সূর্য থেকে তার প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টারাইয়ের দূরত্ব হচ্ছে মাত্র 4.2 আলোক বর্ষ। আলোক বর্ষ। ওকে, তাহলে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, যার দূরত্ব হচ্ছে সূর্য থেকে 4.2 আলোক বর্ষ। তাহলে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আলোক বর্ষ জিনিসটা আসলে কি? আলোক বর্ষ জিনিসটা হচ্ছে যে আলো, এটা একটা দূরত্ব পরিমাপের একক। সাধারণত মহাকাশের যে দূরত্ব, মহাশূন্যের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু যেহেতু অনেক অনেক দূরে অবস্থিত, তো এই জিনিসগুলো মূলত মাপা হয় হচ্ছে এই আলোক বর্ষ এককে আর কি। হ্যাঁ, আলোকবর্ষ মানে আমরা যদি লাইটের বেগটাকে বিবেচনা করি, সেই বিবেচনা করে আলো 1 বছরে যতটুকু দ্রুত অতিক্রম করবে তাকে আমরা বলি 1 আলোক বৎস। হ্যাঁ, সেটা কিরকম? আমরা জানি আলো যিনি 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? আলো 1 সেকেন্ডে যায় হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। হুম, আর এইভাবে 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, আমরা জানি এক বছর জানি কত দিন? 365 দিন, তাই না? আবার একদিন সমান সমান জানি কয় ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান জানি কত মিনিট? 60 মিনিট। আবার 1 মিনিট সমান জানি কত সেকেন্ড? 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা টোটাল
এক বছরকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে এত হয়। হ্যাঁ, তাহলে এত, এক সেকেন্ডে যদি এত লক্ষ যায় তাহলে এত সেকেন্ডে যাবে কত, এই এটার সাথে যদি আমি 3 লক্ষ গুণ করি তাহলে আমাদের যে জিনিস 3 লক্ষ কিলোমিটার যদি যুক্ত করি, হিসাব করি, গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। হ্যাঁ, তো এরকম আপনার যদি 4.2 লাইট ইয়ার যাওয়ার পরে আমাদের নিকটতম যে নক্ষত্র আছে তার দেখা পাবো, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের সূর্যের নিকটতম নক্ষত্র বা রিলেটেড জিনিসপত্রগুলো আমাদের পরীক্ষায় আসে। আমি আবারও যদি একটু সামারাইজ করি, আমাদের নক্ষত্র হচ্ছে সূর্য, তার প্রতিবেশী যে নক্ষত্র আছে তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই এর পাশে আরো 2টা তারা আছে, একটা হচ্ছে আলফা সেন্টারাই, একটা হচ্ছে বিটা সেন্টারাই। আর এই প্রক্সিমা সেন্টারাই আমাদের সূর্য থেকে 4.2 লাইট ইয়ার দূরে অবস্থিত। আর 1 লাইট ইয়ার সমান সমান কত কিলোমিটার, সেটা আমরা এইভাবে হিসাব করে দেখিয়েছি আর কি। ঠিক আছে, তো আমরা এতটুকু কি সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু যদি আপনাকে কমেন্ট করে জানান, কারণ আমরা তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটু কাইন্ডলি জানান যে জিনিসগুলো বুঝতেছেন কিনা, বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমাদের। একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি এতটুকু? ওকে, ওকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। তো ঠিক আছে, চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে, আমরা যদি একটু পরবর্তী স্লাইডে যাই। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তো এবার আমাদের এই সৌরজগতের গ্রহগুলা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। হ্যাঁ, তাহলে একটু বলেন তো আমাদের সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টা? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। মামুন ভাই, ধন্যবাদ। ধন্যবাদ মাহবুবা মুনজারিন, ধন্যবাদ। তাহলে আমাদের সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। হ্যাঁ, পূর্বে আমাদের গ্রহ ছিল 9টা। সর্বশেষ যে গ্রহ সেটা হচ্ছে তার গ্রহত্ব হারিয়েছে প্লুটো। আহ, সে এখন বামন গ্রহ হিসাবে পরিচিত। তো আমাদের সৌরজগতের গ্রহ হচ্ছে 8টা। তো চলেন আমরা এবার একটু দেখি, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে আঁকি। এটা হচ্ছে আমাদের সূর্য। ওকে, এই সূর্যকে কেন্দ্র করে কতগুলা কক্ষপথে আমাদের গ্রহগুলা ঘোরে। ওকে, তো প্রথম যে গ্রহটা তার নাম হচ্ছে বুধ। তারপরেরটা হচ্ছে শুক্র। একটু আমার একটা ফোন আসছে, একটু একটা মিনিট। হ্যাঁ, শুভ। এমনিতে ক্লাস নিচ্ছে, বের হয়ে ফোন দিচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। হ্যাঁ, 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 সরি। তো আমরা দেখলাম প্রথম যে গ্রহটা তার নাম হচ্ছে বুধ। তারপরেরটা হচ্ছে শুক্র। তারপরেরটা হচ্ছে পৃথিবী। তারপরেরটা হচ্ছে মঙ্গল। তারপরেরটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিটা বড়। তারপরেরটা হচ্ছে শনি, এটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, এটা হলো শনি। এটা হলো ইউরেনাস।
এটা হলো নেপচুন। ওকে, এই হচ্ছে আমাদের সৌরজগতের 8টা গ্রহ। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, আমরা সূর্য থেকে জিনিসগুলো ডিস্টেন্স গুলো বিবেচনা করতেছি, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন। ওকে, তো আমরা এই গ্রহগুলো সম্পর্কে কিছু জিনিস ইনফরমেশন আমরা একটু শিখবো আর কি। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধ। বুধ নিয়ে আমরা আলোচনা করবো, আপনারা সবাই একটু লিখে নিতে পারেন। হ্যাঁ, বুধ। তাহলে বুধ হচ্ছে, দেখেন শেষ কিন্তু এটা হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। হ্যাঁ, তাহলে বুধ হচ্ছে, আমরা লিখে নিই, বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। যেহেতু নিকটতম গ্রহ, তার মানে তার কক্ষপথটা সূর্য খুব দ্রুত, সূর্যের সে টোটাল পথটা সে খুব দ্রুত করতে পারে, এই জন্য তাকে দ্রুততম গ্রহ বলা হয়। দ্রুততম গ্রহ। ওকে, আমি আবারও বলছি, বুধ হলো সূর্যের নিকটতম ও দ্রুততম গ্রহ। ওকে, আর সৌরজগতের যে 8টা গ্রহ আছে, এই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। এটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। ওকে, সবচেয়ে ছোট গ্রহ। আর এই বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তার 88 দিন। ওকে, তাহলে সূর্যকে পূর্ণ একবার আবর্তন করতে সময় লাগে তার হচ্ছে 88 দিন। ওকে, বা তার কক্ষপথটা একবার পরিভ্রমণ করতে সময় লাগে 88 দিন। ওকে, তো এই ছিল মোটামুটি বুধ আচ্ছা, বুধের আরেকটা জিনিস, যে প্রত্যেকটা গ্রহেরই বা কিছু কিছু গ্রহের উপগ্রহ আছে, এর মধ্যে বুধের কোনো উপগ্রহ নেই। তাহলে এর কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, তো এই ছিল বুধ সম্পর্কিত জিনিসপত্র। তাহলে আমি আবারও বলছি, বুধ হচ্ছে ফার্স্ট সৌরজগতের সূর্যের নিকটতম এবং দ্রুততম গ্রহ। আর সৌরজগতের যে গ্রহগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট গ্রহ। তার কক্ষপথ পূর্ণ একবার পরিভ্রমণ করতে সময় লাগে হচ্ছে 88 দিন। আর এটার কোনো উপগ্রহ নেই। ওকে, তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্র নিয়ে একটু লেখাপড়া করব। শুক্র, শুক্র। ওকে, তাহলে আমরা অলরেডি জানি, তাহলে দূরত্বের বিবেচনা করে শুক্র হচ্ছে সৌরজগতের দ্বিতীয় নিকটতম গ্রহ। ওকে, তাহলে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। ওকে, এবং এটা পৃথিবী থেকে এটা কাছে। হ্যাঁ, সূর্যের দ্বিতীয় নিকটতম ও পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ। ওকে, আবার এই শুক্রের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় সমান। হ্যাঁ, এই জন্য শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। জিনিসটা পরীক্ষায় আসে। ওকে, তাহলে শুক্রের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় সমান, এই জন্য শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। ওকে, আর এই গ্রহকে, শুক্র গ্রহকে, আরেকটা ইনফরমেশন আছে এখানে, শুক্র গ্রহকে বলা হয় সবচেয়ে উত্তপ্ত এবং উজ্জ্বল গ্রহ। সৌরজগতে যতগুলা গ্রহ আছে এর মধ্যে সবচেয়ে উত্তপ্ত ও উজ্জ্বলতম গ্রহ। ওকে, আমি আবারও বলছি, আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন যে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটা। আমরা অনেকে কিন্তু দিয়ে এসি এরকম করে যে বুধ, কারণ বুধ সূর্যের কাছাকাছি এই জন্য হয়তো বেশি উত্তপ্ত, কিন্তু না, আসলে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম হচ্ছে শুক্র। তার কারণ হলো এই শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। হ্যাঁ, যার কারণে টেম্পারেচারটা অটোমেটিক বেড়ে যায় আর কি। ঠিক আছে, এখানে থেকে বেরোতে পারে না, এই জন্য এটা উত্তপ্ত এবং এটা সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। ওকে, আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহকে দেখি সাধারণত দুইটা সময় বেশি দেখা যায়। একটা হচ্ছে সকালবেলা এবং একটা হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যাঁ, একটা হলো
গোধূলির সময়, এবার একটা হচ্ছে আমরা একটা গোধূলির সময়, একটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি। তো সকালবেলা আমরা শুকতারা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হিসেবে আমরা শুক্র গ্রহকে দেখি। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কি কি তারা হিসেবে দেখি? শুকতারা ও সন্ধ্যা তারা হিসেবে আমরা শুক্র গ্রহকেই দেখি আর কি। ঠিক আছে, তো পৃথিবী থেকে আমরা শুকতারা এবং সন্ধ্যা তারা হিসেবে শুক্র গ্রহকেই দেখে থাকি। ওকে। আর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, তাহলে এটারও কোনো উপগ্রহ নেই। ওকে, এটারও উপগ্রহ নেই। হুম, আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, শুক্র সম্পর্কে কি কি জিনিস ইনফরমেশন আমরা শিখলাম। শুক্র হলো সূর্যের দ্বিতীয় নিকটতম ও পৃথিবীর নিকটতম গ্রহ। তারপরে শুক্রের আয়তন পৃথিবীর আয়তনের সমান প্রায়, এজন্য শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। আর সৌরজগতের যে গ্রহগুলো আছে তার মধ্যে সবচেয়ে উত্তপ্ত এবং উজ্জ্বলতম গ্রহ হচ্ছে, উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এটা আমাদের পরীক্ষায় আসে। আর সকালবেলায় শুকতারা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হিসেবে আমরা শুক্র গ্রহকে দেখি। আর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। ওকে, তো এই ছিল আমাদের শুক্র গ্রহ সম্পর্কিত জিনিসপত্রগুলো। ওকে, তো চলেন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবী নিয়ে একটু আলোচনা করব। আমাদের গ্রহ পৃথিবী। পৃথিবী হচ্ছে আমরা অলরেডি দেখলাম এখান থেকে, আগের স্লাইড থেকে। তাহলে দেখেন, সূর্য থেকে কয় নম্বরে? তৃতীয় নিকটতম গ্রহ। হ্যাঁ, সূর্য, সূর্য থেকে তৃতীয় নিকটতম গ্রহ। এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো, পৃথিবীর দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। ওকে, আর এই পৃথিবীকে, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, নীল গ্রহ কোনটা? হ্যাঁ, পৃথিবীকে বলা হয় সৌরজগতের নীল গ্রহ। ওকে। আর আমরা জানি এই পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে কি? চাঁদ। চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ। আর এই চাঁদ, চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ। এই চাঁদে যে জিনিসটা হয়, আমাদের অনেক সময় দেখা যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বলে একটা জিনিস আছে। তো চলেন আমরা এবার এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষায় আসে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তো সূর্যগ্রহণ হয় কখন হয়, চন্দ্রগ্রহণ কখন হয়? দেখেন, ধরেন যদি সূর্য, চাঁদ এবং পৃথিবী, ওকে, আমরা জানি, আমরা জানি চাঁদের কোনো আলো নেই। ঠিক আছে, তো পৃথিবীটা হালকা বড় হয়ে গেছে সূর্যের চেয়ে, একটু আমরা কারেকশন করে রাখি। এটা পৃথিবী। আচ্ছা, আমরা জানি চাঁদের কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত করে আর কি। ঠিক আছে, ধরেন কোনো এক সময়, কোনো এক সময় সেটা হচ্ছে অমাবস্যার তিথিতে। ঠিক আছে, অমাবস্যার তিথিতে যদি চাঁদ, সূর্য, এটা হলো সূর্য, এটা হলো চাঁদ, এটা হলো পৃথিবী, হুম, যদি এরকম একই সরলরেখা বরাবর অবস্থান করে, হ্যাঁ, পৃথিবী একই সরলরেখা বরাবর যদি অবস্থান করে, তাহলে দেখেন এই চাঁদের আলোটা, সরি, সূর্যের আলোটা সরাসরি চাঁদের উপর গিয়ে পড়ে। যেহেতু তারা একই সরলরেখা অবস্থিত এবং পৃথিবী যদি তার পিছনে থাকে, সরাসরি চাঁদের ছায়াটা তখন পৃথিবীর উপর গিয়ে পড়ে, তখন এই অঞ্চলের মানুষগুলো কিন্তু তখন আর সূর্যকে দেখতে পারে না। ঠিক আছে, তাহলে তখন এই যে যে গ্রহণটা হয়,
এই গ্রহণটাকে বলা হয় কি? সূর্যগ্রহণ। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সূর্যগ্রহণের সময় কার অবস্থান কখন কোথায় থাকে। তাহলে আমি কখন বলছি? আমি বলছি অমাবস্যার তিথিতে যদি সূর্য, চাঁদ এবং পৃথিবী যদি একই সরলরেখা বরাবর থাকে এবং সূর্য এবং পৃথিবীর মাঝে যদি চাঁদ অবস্থান করে, তাহলে তখন যে গ্রহণটা হয় সেই গ্রহণটাকে আমরা বলি সূর্যগ্রহণ। ওকে, তাহলে কন্ডিশন কি? তাদেরকে সবসময় একই সরলরেখা বরাবর থাকতে হবে। আবার সূর্য এবং পৃথিবীর মাঝে কি অবস্থান করবে? চাঁদ অবস্থান করবে। হ্যাঁ, তাহলে যে গ্রহণটা হয় সেই গ্রহণটাকে আমরা বলি সূর্যগ্রহণ। ঠিক আছে। আর চন্দ্রগ্রহণটা হচ্ছে এরকম একই। দেখেন আমরা চন্দ্রগ্রহণটা যদি দেখি, চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে আবারও দেখেন সূর্য, এটা হলো সূর্য, হলো পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। এটা হলো সূর্য, এটা হলো পৃথিবী, এটা হলো চাঁদ। এবারও যদি একই সরলরেখা বরাবর অবস্থান করে, দেখেন একই সরলরেখা বরাবর অবস্থান, আমরা জানি চাঁদের কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। ধরেন এরকম অবস্থায় গিয়ে দেখেন সূর্য আলো দিচ্ছে, পৃথিবীতে আলো দিচ্ছে, এরকম পৃথিবী আলোতে পড়তেছে। এই পৃথিবীতে তখন পৃথিবীর ছায়াটা যদি পৃথিবী চাঁদ পৃথিবীর পিছনে অবস্থিত, তাহলে পৃথিবীর ছায়াটা যখন চাঁদের উপর গিয়ে পড়ে, ফলশ্রুতিতে এই অঞ্চলের মানুষ কিন্তু তখন আর চাঁদটাকে দেখতে পারে না। ঠিক আছে, পৃথিবীর এই অঞ্চলের মানুষগুলো। তো তখন যে গ্রহণটা হয় সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণটা হয় হচ্ছে আমাদের একজন জনপ্রিয় নায়িকার নাম অনুসারে, নাম হচ্ছে কি? পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে। ঠিক আছে, কোন তিথিতে হয়ে থাকে? পূর্ণিমা তিথিতে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে যে চন্দ্রগ্রহণ কখন হয়, সূর্যগ্রহণ কখন হয়, কে কখন কোন অবস্থানে থাকে, জিনিসগুলো আসে। তাহলে চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে এবং এটা হয়ে থাকে পূর্ণিমা তিথিতে। আর সূর্যগ্রহণ হয়ে থাকে হচ্ছে কখন? যখন সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখা বরাবর অবস্থান করে এবং সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। আর এটা হয় হচ্ছে অমাবস্যার তিথিতে। ওকে, আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু কমেন্ট করে জানান তো। একটু কমেন্ট করে যাবেন। হ্যাঁ, ইসরাত জাহান, সোনিয়া, সানিয়া, ধন্যবাদ। মামুন ভাই ধন্যবাদ। মরিয়ম খাতুন। তো আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এই যে ধরেন সূর্য, পৃথিবী, চন্দ্রগ্রহণ বলেন, সূর্যগ্রহণ বলেন, সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট আমরা বললাম কক্ষপথে থাকার বা একই অবস্থানে থাকার কারণে হয়ে থাকে। তাহলে বলেন তো যে সব সময় যে আমরা দেখেন এই যে এরকম সব সময় তো তাহলে আমাদের সূর্যগ্রহণ হওয়ার কথা, চন্দ্রগ্রহণ হওয়ার কথা, কোনো না কোনো সময় তো মাঝের একটা সময় বা দিনের কোনো না কোনো সময় তো এই অবস্থানে থাকে। তাহলে সব সময় সূর্যগ্রহণ এবং সব সময় চন্দ্রগ্রহণ হয় না কেন, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে সব সময় কেন সূর্যগ্রহণ হয় না বা সব সময় কেন চন্দ্রগ্রহণ হয় না? আচ্ছা, তো দেখেন এটার পিছনে একটাই কারণ থাকে। আচ্ছা আচ্ছা, তো এটার পিছনে একটাই কারণ আছে। দেখেন আমাদের চন্দ্রগ্রহণ বলেন, সূর্যগ্রহণ বলেন, কন্ডিশন কিন্তু ছিল এরকম যে তারা একই সরলরেখায় থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড মামুন ভাই। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, দুইজন বলছেন। জিনিসটা হচ্ছে এরকম, দেখেন যে সবার কিন্তু ঘূর্ণায়নের ডিরেকশনটা কিন্তু এক না। হ্যাঁ, ধরেন এরকম করে ঘুরতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে এই কক্ষপথে, আবার চাঁদ ঘুরতেছে এই কক্ষপথে। ঠিক আছে, এরকম করে তাহলে কি তাদের ঘূর্ণায়নের দিকগুলা কিন্তু সব সময় সিমিলার থাকে না। হ্যাঁ, এক এক সময় তাদের যেহেতু ওরিয়েন্টেশনটা এক এক রকম, সেহেতু তারা কিন্তু ঘুরতে পারে না একইভাবে। হ্যাঁ, বা এরকম যখন কক্ষপথ গুলো এলোমেলো আর কি। হ্যাঁ,
কিন্তু কোনো একটা কন্ডিশনে দেখেন, আমার কন্ডিশন কিন্তু অনেকগুলো ছিল। একটা হচ্ছে একই সরলরেখা থাকতে হবে এবং অবশ্যই অমাবস্যা তিথি হতে হবে সূর্যগ্রহণের সময়। তাহলে দেখেন, যদি অমাবস্যা তিথি হয়, দেখেন এই আমরা পৃথিবী যদি এইভাবে বিবেচনা করি, তাহলে দেখেন যে পৃথিবীর এই অংশের চাঁদ কিন্তু আমরা পৃথিবীর এই অংশের মানুষ কিন্তু দেখেন চন্দ্রগ্রহণ দেখতে, সূর্যগ্রহণ দেখতে পাচ্ছে, কিন্তু এই পাশে কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছে না। কারণ কি? সেটা কিন্তু পৃথিবীর ঠিক উল্টা পাশে অবস্থিত। আবার ঘূর্ণনের ডিরেকশনটা কিন্তু অন্যরকম ভাবে। এই সমস্ত কারণে কিন্তু আমাদের সব সময় জিনিসগুলো এরকম হয় না আর কি। হ্যাঁ, এক এক সময় একটা নির্দিষ্ট সময় গিয়ে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণটা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের পৃথিবীর সম্পর্কে এবং সূর্য এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে জানলাম। এবার আমরা আমরা গ্রহতে ছিলাম, তো চলেন আমরা গ্রহগুলা নিয়ে আলোচনা করতেছিলাম। এবার আমরা সৌরজগতের এই যে পৃথিবী ছিল, পৃথিবী থেকে আমরা কোথায় চলে যাব? মঙ্গলে। তো চলেন আমরা মঙ্গল গ্রহ নিয়ে একটু আলোচনা করি। ওকে, মঙ্গল গ্রহ। মঙ্গল হচ্ছে সৌরজগতের চতুর্থ নিকটতম গ্রহ। চতুর্থ নিকটতম গ্রহ। ওকে। আর এই গ্রহটার একটা চমৎকার নেচার আছে, সেটা হচ্ছে এই গ্রহের মাটির রং হচ্ছে লাল। মাটির রং হলো লাল এবং আকাশের রং হলো পিঙ্কিশ, পিঙ্ক। ওকে, মাটির রং হচ্ছে লালচে এবং আকাশের রং হচ্ছে পিঙ্কিশ। হ্যাঁ। এবং এই জন্য এই গ্রহকে বলা হয় লাল গ্রহ। ঠিক আছে, তাহলে মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয়? লাল গ্রহ। আচ্ছা, বলেন তো পৃথিবীকে জানি কি গ্রহ বলা হয়েছিল? একটু সবাই কমেন্টে লিখেন তো। নীল গ্রহ, ভেরি গুড। আর তাহলে মঙ্গলকে বললাম আমরা কি গ্রহ? লাল গ্রহ। ঠিক আছে। আচ্ছা, এই আহ, হ্যাঁ, মঙ্গল হচ্ছে লাল গ্রহ, ভেরি গুড। দেখেন, এই মঙ্গল মঙ্গলের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মঙ্গলের বায়ুমণ্ডলের 99%ই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। মঙ্গলের বায়ুমণ্ডলের 99%ই থাকে কার্বন ডাই অক্সাইড। ওকে। এই মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুইটি। জিনিসগুলো আসে পরীক্ষায়। মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিমোস, একটা হলো ফেবস। ওকে, এগুলো পরীক্ষা আসছিল। মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুটা, একটা ডিমোস, একটা হচ্ছে ফেবস। ওকে, তো এই ছিল মঙ্গল সম্পর্কিত আমাদের গ্রহ সম্পর্কিত জিনিসপত্রগুলো। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে মঙ্গলের পরবর্তীতে আছে, সেটা হচ্ছে কি? বৃহস্পতি। বৃহস্পতি। ওকে, বৃহস্পতি আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। ওকে, তাহলে এই জন্য বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ। ওকে, পরীক্ষা প্রশ্ন আসে যে বৃহস্পতিকে কি বলা হয়? গ্রহরাজ, অর্থাৎ সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, তো সৌরজগতের যতগুলা গ্রহ আছে, বা এই বৃহস্পতি তাহলে আকার কতটুকু? সে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। ঠিক আছে, তাহলে সে পৃথিবী থেকে কত গুণ বড়? 1300 গুণ বড়। হ্যাঁ, পৃথিবী থেকে এত বড় একটা গ্রহ হচ্ছে কি? বৃহস্পতি। সবচেয়ে বড় সৌরজগতের। হ্যাঁ, আর এই গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক। ওকে, তো এই গ্রহে দুটো উপগ্রহ থাকে, মানে কতগুলো, অনেকগুলো উপগ্রহ থাকে। তার মধ্যে একটা উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড, আর একটা হচ্ছে, সরি আমি গ্রানিমেড লিখেছি, গ্যানিমেড। এটা হলো ল্যাডা। গ্যানিমেড হচ্ছে সৌরজগতের যতগুলো উপগ্রহ আছে গ্রহের মধ্যে
উপগ্রহগুলোর মধ্যে আবার সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে কি গ্যানিমেড। ওকে, আর সৌরজগতের সবচেয়ে ছোট যে উপগ্রহ তার নাম হচ্ছে ল্যাডা। এই গ্যানিমেড এবং ল্যাডা দুইটাই হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। আমি আবারও বলছি জিনিসটা, যে গ্যানিমেড হলো সৌরজগতের যতগুলা উপগ্রহ আছে, ঠিক আছে, উপগ্রহের মধ্যে সবচেয়ে যে বড় উপগ্রহ তার নাম হচ্ছে গ্যানিমেড, আর সবচেয়ে যে ছোট উপগ্রহ তার নাম হচ্ছে ল্যাডা। এই গ্যানিমেড এবং ল্যাডা দুইটাই হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। ওকে, আর বৃহস্পতিকে বলা হয় গ্রহ রাজ। ওকে, তো এবার বৃহস্পতির পরে আমরা যে উপগ্রহটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে শনি। চলেন আমরা একটু শনি নিয়ে লেখাপড়া করি। হ্যাঁ, শনি, শনি হলো সৌরজগতের গ্রহগুলোর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। সরি সরি, উপগ্রহ না, এটা গ্রহ। আচ্ছা, নাজনিয়ামুল ইসলাম ভাই, স্যার, সবচেয়ে বেশি উপগ্রহ শনি গ্রহে না ভাই, সবচেয়ে বেশি উপগ্রহ থাকে বৃহস্পতি। তো এটা একটু কনফিউশন আসে, আপনারা একটু কাইন্ডলি নেট থেকে জিনিসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এক এক বই আসলে এক এক রকম ইনফরমেশন দিয়েছে আর কি। আপডেট যে জিনিসটা আছে আপনারা সেটা একটু দেখবেন, কারণ এগুলো কন্টিনিউয়াসলি ইয়ে হয় তো। তো দেখেন, শনি হচ্ছে, আমরা বললাম শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। হ্যাঁ, আর এই শনি গ্রহে বলয় আছে দেখবেন আপনারা। শনি গ্রহ একে এর কেন্দ্র করে এরকম করে কতগুলা, তিনটা মতো বলয় আছে। হ্যাঁ, শনি গ্রহে কি আছে? বলয় আছে। ঠিক আছে, মানে এক গ্রহকে বেষ্টন করে গ্যাস কতগুলো বলয় আছে আর কি। আর এই শনি গ্রহ অনেকগুলো উপগ্রহ আছে। উপগ্রহের সংখ্যাগুলো আসলে এক্সাক্ট আমাদের এই মুহূর্তে, কারণ ওগুলো কন্টিনিউয়াসলি আবিষ্কার হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি আপডেটটা দেখে নেবেন আর কি। হ্যাঁ, আর শনি গ্রহে একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে টাইটান। টাইটান, এই টাইটান উপগ্রহটা হচ্ছে সৌরজগতের উপগ্রহগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। ওকে, আচ্ছা, আরিবা আপু, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু, এই ইনফরমেশন গুলো কাইন্ডলি একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি আসলে এক্সাক্টটা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আপডেটটা আসলে একটু জেনে নেবেন। হ্যাঁ, কারণ এগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় আসলে, বা এক এক বই এক এক রকম ইনফরমেশন দেয়া থাকে। এই জন্য আপডেটটা একটু দেখে নেবেন। দেখেন, আমি আবারও বলছি, তাহলে শনি হচ্ছে শনির একটা উপগ্রহ আছে টাইটান, যেটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। আমি আবারও বলছি, সৌরজগতের যতগুলো উপগ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্যানিমেড, আর সবচেয়ে ছোট হচ্ছে ল্যাডা, আর টাইটান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, যেটা হচ্ছে শনির একটা উপগ্রহ আর কি। হ্যাঁ, এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনির পরে যাব হচ্ছে ইউরেনাসে। ইউরেনাস, ওকে, ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম উপগ্রহ। তৃতীয় বৃহত্তম উপগ্রহ। আর এই ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। এই ইনফরমেশনটা, আচ্ছা সরি, উপগ্রহ না, গ্রহ হবে, ধন্যবাদ।
বারবার গ্রহ গ্রহে বলতেছি। তাহলে ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। আর এই ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। এটা একবার পরীক্ষায় আসছিল। তো আমরা অনেক সময় সবুজ গ্রহ বলতে আসলে বলে ফেলি পৃথিবীকে। কারণ কি পৃথিবীর ইটা আসলে সবুজ গাছপালা থাকে, এই জন্য আমরা মনে করি সবুজ, কিন্তু না। সবুজ গ্রহ হচ্ছে কোন গ্রহকে বলা হয়? ইউরেনাস গ্রহকে। হ্যাঁ, তাহলে বলেন তো লাল গ্রহ কাকে বলা হয়? একটু সবাই লিখেন তো কমেন্ট বক্সে। লাল গ্রহ বলা হয় কাকে? ভেরি গুড। নীল গ্রহ বলা হয় কাকে? নীল গ্রহ, নীল গ্রহ আর্থ, পৃথিবী। ভেরি গুড। সবুজ গ্রহ, সবুজ গ্রহ হচ্ছে অলরেডি লেখা আছে ইউরেনাস। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষায় এসেছিল যে সবুজ গ্রহ বলা হয় কোনটাকে। আমাদের এগুলো নিয়ে একটু ঝামেলা হয়, একটু কাইন্ডলি দেখে নেবেন সবাই। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমাদের জিনিসপত্রগুলো। তো ধন্যবাদ সবাই যারা অ্যান্সার দিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের সৌরজগতের গ্রহ সম্পর্কিত জিনিসপত্রগুলো। এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আমরা পৃথিবীর নিয়ে পড়লাম বা মহাবিশ্ব নিয়ে পড়লাম। মহাবিশ্ব থেকে একটা জিনিস পড়লাম, সেটা কি কি পড়লাম আমরা আবার যদি একটু দেখে আসি শুরু থেকে। আমরা পড়লাম আজকে হচ্ছে, শুরুতে পড়েছিলাম মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস সম্পর্কে নিয়ে আলোচনা করলাম। এরপরে পড়লাম হচ্ছে জ্যোতিষ্ক, তারপরে নক্ষত্র বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে সূর্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করলাম হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র নিয়েও লেখাপড়া করেছি। এরপর সৌরজগতের গ্রহগুলা নিয়ে আমরা লেখাপড়া করলাম। গ্রহগুলার কিছু ডিটেলস আমরা আলোচনা করলাম। আচ্ছা, শনি নিয়ে, ঠিক আছে, ইউরেনাস সর্বশেষ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু ইনফর্ম করতে চাই, সেটা হলো, আচ্ছা এই যে এখানে একটা জিনিস আমরা দেখলাম, হ্যাঁ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে। আচ্ছা, দুইটা কথা বলেছিলাম আমি। হ্যাঁ, পূর্ণিমা তিথি, অমাবস্যার তিথি। আচ্ছা, তিথি কি আমরা বুঝি সবাই? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো তিথি জিনিসটা কি বুঝি আমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জানতে চান? আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা একটু জানি তিথি জিনিসটা আসলে কি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি তিথি জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা ওই পাশের স্লাইডটাতে যাই, শেষ স্লাইডটাতে আবার চলে যাই। হ্যাঁ, তিথি। আচ্ছা আচ্ছা, আমরা বলেন তো চন্দ্র মাস কত দিনে হয়? কেউ জানেন চন্দ্র মাস কত দিনে? 28 দিনে। আচ্ছা আচ্ছা, হবে, ঠিক আছে। তো ধরেন আমরা এক মাসকে যদি 30 দিন বিবেচনা করি আর কি। হ্যাঁ, 30 দিনে যদি বিবেচনা করি, দেখেন আহ এখানে অনেকগুলা ফেজ কাজ করে। ধরেন একটা সময় যখন চাঁদ ওঠে, নতুন চাঁদ ওঠে, জাস্ট একটা রেখার মতো অবস্থা থাকে, ঠিক আছে। এটা হয় কখন? একেবারে ফুটফুটে অন্ধকারের পর থেকে এরকম আস্তে আস্তে চাঁদটা ওঠে, তো অন্ধকার অবস্থাকে বলা হয় অমাবস্যা। হ্যাঁ, অমাবস্যা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা জানার আগে আমরা আরেকটা জিনিস জানি আর কি। হ্যাঁ, এটা জানার আগে আমরা আরেকটা জিনিস আগে জানি, তারপর এটা জানবো। হ্যাঁ, সেটা হলো কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। আচ্ছা, এই জিনিসটা নাম জানেন আপনারা? নাম শুনেছেন? কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ কি জিনিস একটু কমেন্ট করে জানান তো। কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ জানেন জিনিসগুলো? একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মামুন ভাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা চলেন দেখি কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষকে আমরা একটু জানি আর কি। হ্যাঁ, পক্ষ জিনিসটা আসছে হচ্ছে পাক্ষিক থেকে।
পাক্ষিক নাম শুনছি না আমরা, পাক্ষিক পত্রিকা আগে ছিল এরকম। পাক্ষিক মানে হচ্ছে 15 দিন, সপ্তাহ হচ্ছে 7 দিন, পাক্ষিক হচ্ছে 15 দিন, মাসিক হচ্ছে 30 দিন। হ্যাঁ, ধরেন আহ পক্ষ, একটা চাঁদ যখন কি হবে, ধরেন প্রথমে অমাবস্যা থাকে, এই অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠে, ওঠার পরে 15তম দিনে গিয়ে 15তম দিনে গিয়ে চাঁদটা পূর্ণ আলোকিত হয়। ঠিক আছে, 15তম দিনে গিয়ে পূর্ণ আলোকিত হয়। হ্যাঁ, এই যে অমাবস্যা থেকে এই যে 15তম যখন পূর্ণ আলোকিত দেয়, তখন সেই জিনিসটাকে আমরা বলি পূর্ণিমা। ফুল মুনকে আমরা বলি কি? পূর্ণিমা। চাঁদ আস্তে 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 বড় হয়, বড় হতে হতে ফুল হয়, যখন ফুল হয় সেটাকে আমরা বলি কি? পূর্ণিমা। দেখেন, শুরুতে আলো কম ছিল, আস্তে আস্তে আলো বাড়তেছে, মানে উজ্জ্বলতা, যখন ফুল হয় তখন উজ্জ্বলতা বাড়ে। এই যে আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে, এটা অমাবস্যা থেকে পরের 15 দিন পূর্ণিমা পর্যন্ত এই যে জিনিসটা, এই জিনিসটা চাঁদের উজ্জ্বলতা বাড়তে থাকে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে শুক্লপক্ষ। মানে এখন আলোকিত হয়, এই জিনিসটাকে বলা হয়, এই 15 দিনকে বলা হয় শুক্লপক্ষ। অমাবস্যার পর থেকে যখন চাঁদের আলো বাড়তে থাকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত, এই জিনিসটাকে বলা হয় কি? শুক্লপক্ষ। এরপরে পূর্ণিমার পরে দেখবেন আস্তে আস্তে চাঁদটা কি হতে থাকে? ছোট হতে থাকে, ছোট হতে থাকে, ছোট হতে থাকে। এরপরে গিয়ে একটা সময় আর চাঁদ থাকে না, পুরো অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, এই অন্ধকার অবস্থাটাকে বলা হয় হচ্ছে অমাবস্যা। ঠিক আছে, অমাবস্যা, অমাবস্যা, ঠিক আছে, অমাবস্যা। তো এই যে পরের 15 দিন চাঁদের উজ্জ্বলতা কমতেছে, ঠিক আছে, দেখেন পূর্ণিমার পরে কিন্তু চাঁদের আলো কমে, দেখেন একটা সময় কালো হয়ে যায়, এই কালোকে আমরা বলি কি? কৃষ্ণ। হ্যাঁ, আর এই 15 দিনকে আমরা কি বলবো? কৃষ্ণ পক্ষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। তাহলে কি কি দেখলাম? যে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আস্তে আস্তে এই 15 দিন চাঁদের আলো বাড়তে থাকে। ঠিক আছে, যখন বাড়তে থাকে এই পক্ষটাকে বলা হয় শুক্ল পক্ষ। আর পূর্ণিমার পর থেকে ফুল মুন হচ্ছে এরকম, পরের 15 দিন চাঁদের উজ্জ্বলতা আস্তে আস্তে কমতে থাকে, একটা সময় ফুল অন্ধকার যখন হয়ে থাকে আমরা বলি অমাবস্যা। আর এই যে চাঁদের আলো কমতে থাকে, কৃষ্ণ মানে কালো, এই পক্ষকে বলা হয় কৃষ্ণ পক্ষ। ঠিক আছে, তারপর এই হচ্ছে শুক্ল পক্ষ, এই হচ্ছে কালো পক্ষ, কৃষ্ণ পক্ষ। হ্যাঁ, তো এই চাঁদ যখন শুরু হয়, এই জিনিসগুলোকে মূলত তিথিটা কিন্তু চাঁদের হিসাবেই করা হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রথম থেকে, ঠিক আছে, 8তম দিন যখন যায়, এই 8তম দিনকে বলা হয় অষ্টমী। ওকে, আমরা বলি না অষ্টমী তিথি? তাহলে এই অষ্টমী তিথি। হ্যাঁ, এরকম আবার পূর্ণিমা হয়, পূর্ণিমা থেকে পরের যে 8 দিন থাকে, এই 8 দিনকে আবার কি বলা হয়? অষ্টমী। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের অষ্টমী তিথিগুলা, আমরা এইভাবে হিসাব করি। তাহলে এটা হচ্ছে অমাবস্যার তিথি, যখন পুরোপুরি অন্ধকার থাকে অমাবস্যা, যখন পূর্ণিমা হয় তখন পূর্ণিমা তিথি। আর 8 দিন যখন হয় পূর্ণিমা থেকে এই পর্যন্ত, সেটাকে হচ্ছে বলে অষ্টমী তিথি। আবার পূর্ণিমার পরেও থাকে যখন 8 দিন, সেটা হচ্ছে অষ্টমী তিথি। ঠিক আছে, আবার অমাবস্যার তিথি। হ্যাঁ, মূলত তিথিগুলোকে আসলে এইভাবে হিসাব করা হয় আর কি। হ্যাঁ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, অষ্টমী, অমাবস্যা তিথি, তারপরে হচ্ছে পূর্ণিমার তিথি, মূলত এইভাবেই হিসাব করা হয় চাঁদের উপর, মূলত বেসিক্যালি হিসাব করে। ওকে, এতটুকু সবাই আমরা বুঝতে পেরেছি ভাই বোনেরা? আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, ভেরি গুড। তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ভেরি গুড সবাইকে, সাবরিনা আলম, ইসরাত জাহান সানিয়া, আরিবা, ধন্যবাদ সবাইকে। চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে একটু আলোচনা করব। বায়ুমণ্ডল। ওকে, বায়ুমণ্ডল। তিথিটা মূলত ওই যে বললাম যে চন্দ্র মাসের হিসাব করে, আসলে চন্দ্রের এক একটা দিনকে আমরা কি বলি? তিথি বলি আর কি। হ্যাঁ, যেমন ওই যে শুরুতে যেটা বললাম যে অমাবস্যা, পুরো অন্ধকার থেকে অমাবস্যা, চাঁদ উঠলে প্রথম, এরপরে অষ্টম দিন গিয়ে হলো অষ্টমী তিথি, 15তম দিন গিয়ে হলো পূর্ণিমা তিথি, এরপরে গিয়ে আবার পরবর্তী 8 দিনের হচ্ছে অষ্টমী তিথি, এরপরে হচ্ছে যখন চাঁদ পুরোপুরি থাকে না, সেটা হচ্ছে অমাবস্যার তিথি। ওকে, মূলত তিথি হচ্ছে চাঁদের হিসাবে এই জিনিসটা হয় আর কি। তো চল না আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বায়ু, বলতে পারবেন বায়ু হচ্ছে কোন পদার্থ? আচ্ছা, ধন্যবাদ। মিশ্র পদার্থ, ভেরি গুড। বায়ু হচ্ছে
মিশ্র পদার্থ। আচ্ছা, তো আমরা যেহেতু বায়ু মিশ্র পদার্থ, তো আমরা প্রথমে বায়ুমণ্ডলের উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, বায়ুমণ্ডলের উপাদান। বায়ু হচ্ছে মিশ্র পদার্থ, কারণ এর মধ্যে মৌলিকও থাকে, যৌগিকও থাকে। আর বায়ুমণ্ডলের উপাদানগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো একটু দেখে নিতে হবে। শুধু প্রিলি না, আমাদের রিটেনের জন্য জিনিসগুলো আসে। ঠিক আছে, তো চলেন আমরা এবার আলোচনা করব বায়ুমণ্ডলের উপাদানগুলো। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস থাকে তার নাম হচ্ছে কি? নাইট্রোজেন। তারপরে থাকে হচ্ছে অক্সিজেন। তারপরে থাকে হচ্ছে আর্গন। তারপরে থাকে হচ্ছে জলীয় বাষ্প। তারপরে থাকে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে হচ্ছে 78.1%। বিশ 20.71%। আর্গন থাকে 0.80%। জলীয় বাষ্প থাকে 0.4%। কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছিল। একটু কাইন্ডলি জিনিসগুলো দেখে নেবেন। খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমাদের পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাগুলো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78.21, এটা তারপরে অক্সিজেন থাকে 20.71%, আর্গন থাকে 0.80%। এগুলো বিসিএস এ আসা প্রশ্ন, কাইন্ডলি একটু দেখে নেবেন। ঠিক আছে, তো এই বায়ুর যে উপাদানগুলো আছে, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, এগুলো বায়ুর উপাদান। এই বায়ুর উপাদানগুলো বায়ুমণ্ডলের কতগুলো স্তরে বিভক্ত থাকে আর কি। হ্যাঁ, তো আমাদের বায়ুমণ্ডলের গভীরতা হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের পরীক্ষার মধ্যে আমাদের প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের গভীরতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো বায়ুমণ্ডলের এই যে গড় গভীরতাটা আছে, এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে বা টোটাল বায়ু স্তরগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা। তো আমরা এই সারফেসটাকে যদি পৃথিবীর সারফেস বিবেচনা করি, এটা হচ্ছে পৃথিবীর সারফেস, আমরা এখানে বসবাস করি। তাহলে এখানে অনেকগুলা স্তর আছে। ঠিক আছে, 4টা স্তর আছে। ওকে, এটা তো প্রথম এই যে স্তরটা, এই স্তরটা, এটা ছিল পৃথিবীর পৃষ্ঠ, এটাকে বলা হয় ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার হলো এটা। আর এই ট্রোপোমণ্ডলটা গিয়ে এই জায়গাটা গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, এটা গিয়ে শেষ হয়েছে। আর যে জায়গাটা গিয়ে শেষ হয়েছে এটাকে বলা হয় বিরতি। যেহেতু এটা ট্রোপোমণ্ডলের বিরতি, এটাকে বলা হয় ট্রোপোপজ বা ট্রোপো বিরতি। ট্রোপো বিরতি বা ট্রোপোপজ বলা হয়। হ্যাঁ, তো ট্রোপোমণ্ডলের পরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। হ্যাঁ, এটা হলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারটাকে স্ফিয়ারও বলা হয়, এটাকে বলা হয় স্ট্র্যাটোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডলটা দেখেন এই এখানে গিয়ে শেষ হয়েছে, এই জায়গাটা বিরতি নিয়েছে, এই জন্য এই বিরতিটাকে বলা হয় স্ট্র্যাটো বিরতি। স্ট্র্যাটো বিরতি। হ্যাঁ, আবার এই ট্রোপোমণ্ডলটার আহ ভিতরে, সরি, স্ট্র্যাটোমণ্ডলের ভিতরে এরকম একটা জায়গায় প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাস, হ্যাঁ, ওজোন গ্যাস, এটা হচ্ছে O3। এই জন্য এই স্তরটাকে ওজোন স্তর বলা হয়। ঠিক আছে, তাহলে ওজোন স্তরটার অবস্থানটা কোথায়? স্ট্র্যাটোমণ্ডলের ভিতরে। হ্যাঁ, এটা যদি ভূপৃষ্ঠ হয়, এখান থেকে
প্রায় এভারেজ 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে ট্রপোমন্ডল। এবার 12 থেকে এখানে হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে স্ট্র্যাটোমন্ডল। ওকে, এগুলো এভারেজ গভীরতা আমি বলতেছি। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মেসোমন্ডল। মেসোমন্ডল, ওকে। আর এই মেসোমন্ডলটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে মেসোবিরতি। এটা হলো মেসোবিরতি বা মেসোপজ বলা হয়। এই মেসোমন্ডলের পরবর্তী যে স্তরটা আছে এটা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর পরবর্তী যে স্তরটা আছে সেই স্তরটা মূলত হচ্ছে তাপমণ্ডল। হ্যাঁ, তাপমণ্ডল, ইংলিশে আমরা বলি থার্মোস্ফিয়ার। ইংলিশে বলি থার্মোস্ফিয়ার। এই তাপমণ্ডলের আবার উপস্তর আছে দুইটা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এক্সোমন্ডল, সরি প্রথমটা হচ্ছে ম্যাগনেটোমন্ডল, পরেরটা হচ্ছে এক্সোমন্ডল। প্রথমটা হচ্ছে ম্যাগনেটোমন্ডল, এর পরেরটা হচ্ছে এক্সোমন্ডল। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি পরবর্তী, এটা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর কি। 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো আমি আবারও বলছি, এটাই মূলত জিনিসপত্রগুলো। এখানে যে জিনিসটা হয়, আমরা প্রথম দেখলাম যে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে ট্রপোমন্ডল, সেটা ভূপৃষ্ঠ থেকে এভারেজ গভীরতা হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত, বা সরি 12 কিলোমিটার পর্যন্ত। আর এই স্তরের ভিতরে যেটা হয় সেটা হলো এখানে আবহাওয়া এবং জলবায়ুজনিত যত ঘটনাগুলি আছে সমস্ত ঘটনাগুলি এই স্তরে ঘটে থাকে আর কি। ঠিক আছে, বিশেষ করে ঝড় বৃষ্টি, বজ্রপাত, ঠিক আছে, সমস্ত কিছু জলবায়ুজনিত যত ঘটনা সমস্তগুলো এই ট্রপোমণ্ডলেই ঘটে থাকে। আমাদের পরীক্ষা আসছিল বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটা, ট্রপোমণ্ডল। তাহলে আবহাওয়া এবং জলবায়ুতে বা ঝড় বৃষ্টি, ঝড় ঝাপটা, হ্যাঁ, বজ্রপাত কোন স্তরে ঘটে থাকে, সেটা হচ্ছে ট্রপোমণ্ডলেই ঘটে থাকে আর কি। ঠিক আছে, তো ট্রপোমণ্ডল পার হলাম, পার হওয়ার পরে আমাদের ওজোন স্তর। এই ওজোন স্তর, ও সরি, স্ট্র্যাটোমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের পরীক্ষা প্রশ্ন হচ্ছে দ্বিতীয় স্তরের নাম কি? দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। এটা এভারেজ হচ্ছে 50 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে। আর স্ট্র্যাটোমণ্ডলের ভিতরে একটা স্তর আছে, সেই স্তরটা হচ্ছে ওজোন স্তর। আর এখানে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস আছে, এই ওজোন গ্যাসটা আমরা ওজোন স্তর বলি। ওজোন স্তরে অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সূর্য থেকে যে অনেক ধরনের বিকিরণ আসে, এই বিকিরণগুলো ওজোন স্তর থাকার পরেই মূলত আমাদের পৃথিবীতে চলে আসে আর কি। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে আমাদের নিজেরাই ওজোন স্তরকে ধ্বংস করে ফেলতেছি, বিশেষ করে কিছু কারণে আর কি। বিশেষ করে সিএফসি, তারপরে এই সমস্ত বা ক্লোরিন বা এই সমস্ত জিনিসগুলা ব্যবহার করার ফলে ওজোন স্তরগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যার কারণে আহ, সূর্যের ভিতরে যে ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রশ্মি আছে সেই জিনিসগুলো আমাদের এইগুলাকে নষ্ট করে ফেলতেছে আর কি, এবং আমাদের ক্যান্সার সৃষ্টি হয়ে হচ্ছে। তো এখানে এই আরেকটা জিনিস একটু ইনফরমেশন জেনে নেবেন যে ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের টেম্পারেচার কমে হচ্ছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস করে। ঠিক আছে, তাহলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য টেম্পারেচার কমে যায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হ্যাঁ, আর এরপরের স্তর আছে হচ্ছে মেসোমণ্ডল। এই মেসোমণ্ডলে যেটা হয়, ঠিক আছে, মেসোমণ্ডলে গিয়ে এখানে টেম্পারেচারটা অনেক কম থাকে। বায়ুমণ্ডলের এই উচ্চতা বৃদ্ধির জন্য এখানে সবচেয়ে কম থাকে। আবার এখানে যেটা হয় যে পৃথিবীতে বহু ধরনের মহাবিশ্বে অনেক রকম ঘটনাবলী ঘটে থাকে। এই মহাবিশ্বের পৃথিবীর দিকে অনেক কিছু বাহ্যিক গ্রহাণু এরকম করে যদি আসে, তাহলে বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম উল্কাপাত বলেন, গ্রহাণু বলেন, যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে বায়ুমণ্ডলের দিকে,
সাধারণত এই স্তরে গিয়ে সবকিছুই পুরো একেবারে শেষ হয়ে যায়, ঠিক আছে, এরপরে সাধারণত আর আসতে পারে না। এরপরে এখানে গিয়ে মূলত সমস্তগুলা শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ, যদি এই স্তরটাও পার হয়ে আসতে পারতো তাহলে আমাদের পৃথিবীটা ভয়াবহ কোনো সমস্যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। হ্যাঁ, এখানে বায়ুমণ্ডলে এই অংশে গিয়ে বায়ুর কারণে, ঘর্ষণের কারণে সেগুলো এখানে মোটামুটি ইয়ে হয়ে যায়, এবং এখানে সাধারণত উল্কাপাতটা দেখা যায় আর কি। তো এরপরে পরের যে স্তরটা সেটা হচ্ছে তাপমণ্ডল। এখানে যে জিনিসটা হয় সেটা হয় এই যে আমরা ধরেন পৃথিবী থেকে আমাদের যে বেতার তরঙ্গটা যখন এই দিক দিয়ে আমরা সরাসরি এখানে পাঠাই, এখানে কণাগুলো এরকম আয়নিত অবস্থায় থাকে। হ্যাঁ, এখানে টেম্পারেচার বেশি থাকার কারণে এই পর্যন্ত কম থাকে, এরপরে গিয়ে আবার টেম্পারেচার বাড়তে থাকে। এখানে গিয়ে যেটা হয় কণাগুলো আয়নিত অবস্থায় থাকে, আয়নিত হওয়ার কারণে এটাকে আয়ন স্তরও বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে যেটা হয় এইখান থেকে বেতার তরঙ্গ গুলো প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে আর কি। হ্যাঁ, ফিরে আসে। এর পরবর্তী গিয়ে তারপরে মানে এক্সোমন্ডলের পরে আমাদের বাইরের কোনো উপাদান থাকে না। এরপরে মূলত শুরু হয় হচ্ছে মহাশূন্য। হ্যাঁ, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলটা এই পর্যন্তই মোটামুটি বিস্তৃত। ওকে, কি দেখতে পারেন না ভাই ইসরাত জাহান? উপরে আসলে এরকম করে কিছু লিখি নেই, তাপমণ্ডল এক্সমন্ডল এটুকু লিখেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলা, ইনফরমেশন গুলা, এই জিনিসগুলো মোটামুটি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছিল বা এই পর্যন্ত। আচ্ছা, তাপমণ্ডল সম্পর্কে বলবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম যে তাপমণ্ডল হচ্ছে মেসোমণ্ডলের পরের স্তর, এবং এটা সবচেয়ে বেশি বিস্তৃত, 80 কিলোমিটার উপর থেকে পরবর্তী 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই তাপমণ্ডলের ভিতরে বলছিলাম দুইটা উপস্তর আছে, একটা হচ্ছে ম্যাগনেটোমণ্ডল, একটা হচ্ছে এক্সোমণ্ডল। আমরা বলেছিলাম যে পৃথিবী থেকে আমরা যে ইয়ে করি আর কি, বিশেষ করে যখন আহ, এই আমাদের বেতার তরঙ্গ যেগুলো, আমরা রেডিও যেগুলো শুনি, এই রেডিও সিগন্যাল গুলো বলেন, সেগুলো কিন্তু এখান থেকে মূলত উপরের দিকে পাঠানো হয় এই তাপমণ্ডলে। এখানে রিফ্লেকশন হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে এখানকার কণাগুলো আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে, যার কারণে রিফ্লেকশনটা হয়ে থাকে। আর এক্ষেত্রে যেটা হয় যে মেসোমণ্ডলের পরে গিয়ে, মেসোমণ্ডল পর্যন্ত বায়ুমণ্ডলের টেম্পারেচারটা কমতে থাকে উপরের দিকে, এরপরে গিয়ে আবার বাড়তে থাকে। হ্যাঁ, এই পর্যন্ত বাড়তে থাকে। এখানে কণাগুলো অনেক উত্তপ্ত অবস্থার কারণে এরকম আয়নিত অবস্থায় থাকে আর কি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম, যে আবার এরপরে এরপরে গিয়ে সাধারণত আমাদের আর কোনো থাকে না, এরপরে হচ্ছে পৃথিবীর শেষ হয়ে যায়, এরপরে মহাশূন্যের সৃষ্টি হয় আর কি। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আর কি। তো আমরা এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? ওকে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়ু প্রবাহ নিয়ে একটু আলোচনা করব আর কি। বায়ু প্রবাহ, হ্যাঁ, বায়ু প্রবাহ খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বা জিনিস, আমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, তো আমরা জানি আহ, বায়ু সর্বদা প্রবাহিত হয়। হ্যাঁ, বায়ুর একটা ধর্ম হচ্ছে বায়ু সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমি আবার বলছি, বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে, বায়ু প্রবাহ হয় কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে? উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে। ওকে, এটা হলো বায়ু প্রবাহের দিক। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, পৃথিবীর আহ, বিভিন্ন ধরনের চাপ বলয় আছে। ঠিক আছে, পৃথিবীর মোটামুটি আপনার চাপ বলয় আছে হচ্ছে বেশ কয়েক ধরনের। আমরা একটু পরে দেখবো চাপ বলয় জিনিসটা আসলে কি। আমরা যদি পৃথিবীটাকে এরকম একটা বিবেচনা করি, হুম,
এই যে দেখেন পৃথিবীর এই অঞ্চলটাকে আমরা জানি কি অঞ্চল বলি? আচ্ছা, এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাই না? এটা হলো নিরক্ষীয় অঞ্চল, এটাকে আমরা বিষুব বলি আর কি। আচ্ছা, আমরা জানি পৃথিবীতে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে ইস্ট পোল, এটা হচ্ছে ওয়েস্ট পোল। হ্যাঁ, তো পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চল থেকে 23.5 ডিগ্রি অক্ষাংশ উত্তরের দিকে যে একটা রেখা আছে, এই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি। ওকে, এই নিরক্ষীয় বা বিষুব রেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ দিকে যে রেখাটা বিবেচনা করা হয়, এটাকে বলা হয় মকর ক্রান্তি। ওকে, আবার এই নিরক্ষ থেকে 66.5 ডিগ্রি নর্থের দিকে যে রেখা আছে, সেটাকে বলা হয় সুমেরু। এটা হলো সুমেরু। আর নিরক্ষীয় রেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা আছে, সেটা হচ্ছে কুমেরু। ওকে, তাহলে চাপ বলয় হচ্ছে এখান থেকে মূলত জিনিসটা হয়। হ্যাঁ, তাহলে এইখানে যে চাপ বলয় ধরেন, আর এটা হচ্ছে, এগুলো তো মেরু অঞ্চল, উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চল। তাহলে এখান থেকে বায়ুটা প্রবাহিত হতে পারে, এদিক থেকেও বায়ু প্রবাহিত হতে পারে, এদিক থেকে হতে পারে। এগুলো এগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি চাপ বলয়। তাহলে এখানে যে চাপ বলয় সেটা হচ্ছে কর্কটীয় চাপ বলয়, এখানে চাপ বলয়টাকে আমরা বলবো মকরীয় চাপ বলয়, এটাকে হচ্ছে সুমেরু, এটা হলো কুমেরু, আর এই দুইটাকে আমরা বলি মেরু চাপ বলয়। হ্যাঁ, তো এই বায়ুটা প্রবাহিত হয় সবসময়, বললাম যে কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো চলেন এবার আমরা এই বায়ু প্রবাহ অনেক রকম। হ্যাঁ, বায়ু প্রবাহ মূলত হচ্ছে 4 ধরনের, একটু লিখে ফেলি। তাহলে বায়ু প্রবাহ কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে নিয়ত বায়ু, একটু লিখে ফেলি। তাহলে বায়ু প্রবাহ হচ্ছে 4 রকমের। একটা হলো নিয়ত বায়ু, একটা হলো সাময়িক বায়ু, একটা হচ্ছে স্থানীয় বায়ু, আর একটা হচ্ছে অনিয়মিত বায়ু। ওকে, তাহলে বায়ু প্রবাহ হচ্ছে এই 4 ধরনের। হ্যাঁ, একটু লিখে নিব সবাই। একটা হলো নিয়ত বায়ু, একটা হলো সাময়িক বায়ু, একটা হলো স্থানীয় বায়ু, আর একটা হলো অনিয়মিত বায়ু। হ্যাঁ, আচ্ছা, তো চলেন এবার আমরা দেখব নিয়ত বায়ু জিনিসটা কি আর কি। হ্যাঁ, নিয়ত, আমরা অলরেডি নামে কিন্তু পরিচয় পেয়ে গেছি। নিয়ত মানে কি? নিয়ত, হ্যাঁ, মানে কন্টিনিউত, নিয়মিত, অর্থাৎ যে বায়ুটা সারা বছর একই দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, মানে নিয়মিত প্রবাহিত হয়, সেই বায়ুটাকে আমরা কি বলি? নিয়মিত। সেটা কি দ্বারা হয়? মূলত আমরা যে বলেছিলাম যে যে পৃথিবীর যে চাপ বলয় আছে, এই চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারা বছর একই দিকে, অর্থাৎ কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুকে আমরা বলি নিয়ত বায়ু। আমি আবারও বলছি, যে বায়ু পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে, অর্থাৎ উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাহলে সেই বায়ুকে আমরা বলি নিয়ত বায়ু। ওকে, তো নিয়ত বায়ুটা আমরা সবাই ক্লিয়ার তো, তাই না? তো এই নিয়ত বায়ু, নিয়ত বায়ু আবার হচ্ছে 3 ধরনের। তাহলে নিয়ত বায়ু কাকে বললাম? যে বায়ুটা সারা বছর বা পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে, অর্থাৎ উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় নিয়ত বায়ু।
আর এই নিয়ত বায়ুটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে অয়ন বায়ু, একটা হলো অয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। এটা হলো কি বায়ু? মেরু বায়ু। হ্যাঁ, তাহলে নিয়ত বায়ুটা আবার তিন ধরনের। একটা হচ্ছে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এটা হলো মেরু বায়ু। হ্যাঁ, তো চলেন আমরা এই বায়ুগুলাকে আমরা একটু দেখি। আমরা অলরেডি বলেছিলাম বায়ু হচ্ছে মিশ্র পদার্থ এবং বায়ু হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা। আর আমরা জানি তাপ দিলে সবচেয়ে বেশি পরিমাণ প্রসারিত হয় হচ্ছে পদার্থের কোন অবস্থাটা? বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি প্রবাহিত হয়। হ্যাঁ, আর আমরা জানি কোনো একটা জায়গায় যদি আমরা সূর্য যদি কখনো লম্ব বা খাড়াভাবে কিরণ দেয়, খাড়াভাবে কিরণ দিলে যে জিনিসটা হয়, খাড়াভাবে কিরণ দিলে যেটা হয় যে ওই অঞ্চলের যেহেতু সূর্যের তাপ থাকে বেশি, এই তাপটা বেশি থাকার কারণে ওই অঞ্চল বায়ু যেহেতু সবচেয়ে বেশি প্রসারিত হয়ে যায়, প্রসারিত হলে হয় কি, যখন এই ধরেন এখানে সূর্য এভাবে কিরণ দিচ্ছে লম্বভাবে, কিরণ দেওয়ার পর ওই অঞ্চলের বায়ুটা কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে কি হয়? এইরকম আহ গরম বায়ুগুলো উপরের দিকে চলে যায়। ঠিক আছে, এবং এখানে একটা ফাঁকা অবস্থা সৃষ্টি হয়। ঠিক আছে, তখন কি হয়, তাপের ফলে এগুলো গ্যাস যেহেতু সে উপরের দিকে উঠে যায়, তখন কি হয়, আশেপাশের অঞ্চল থেকে শীতল, হ্যাঁ, এবং ভারী বায়ু, ঠিক আছে, শীতল এবং ভারী বায়ু কি করে, ভারী বায়ু এবং শীতল বায়ুটা কি হয়, যে এই অঞ্চলে এসে এই গ্যাপটা ফিল আপ করে। ঠিক আছে, এই অঞ্চলে এসে এই যে দেখেন এখানে চাপ ছিল বেশি, এটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে, এখানেও ছিল উচ্চচাপ অঞ্চল থেকে। ঠিক আছে, কোন ধরনের বায়ু? শীতল এবং ভারী বায়ু। যেহেতু ভারী বায়ু নিচে থাকে আর হালকা বায়ু যেটা গরম বায়ু সেটা উপরে উঠে যায়। ঠিক আছে, শীতল এবং ভারী বায়ু সবসময় এখানে যেহেতু চাপ কম থাকে, এখানে নিম্নচাপ থাকে, এই উচ্চ চাপ অঞ্চল থেকে তখন নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তো এবার এই বায়ুগুলো মূলত বলছিলাম কি, যে পৃথিবীর কোন জিনিসগুলো দিয়ে যেন নিয়ন্ত্রিত হয় নিয়ত বায়ুর ক্ষেত্রে, একটু বলতে পারবেন? একটু কমেন্ট বক্সে লিখেন তো, যে কোন কি জিনিস দ্বারা বায়ু নিয়ত বায়ুটা নিয়ন্ত্রিত হয়। একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখেন তো দেখি কি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেউ বলতে পারবেন? ভেরি গুড, চাপ বলয় দিয়ে। ভেরি গুড। তো চলেন দেখি চাপ বলয় জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা যদি, আচ্ছা, এই জিনিসটা একটু ছোট করে দেয়। ওকে, আচ্ছা, একটু খেয়াল করব আমরা। হ্যাঁ, আমরা যদি পৃথিবীটাকে আঁকি, এরকম পৃথিবী, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল বলছিলাম। তাহলে সূর্য এই জায়গা থেকে চাপ দেয়, এদিক থেকে উঠে, পূর্ব দিক থেকে উঠে এদিকে চলে যায়। তো ধরেন এখান থেকে যখন সূর্যটা চাপ দেয়, তাপ দেয়, তখন এই অঞ্চলটা কিন্তু নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, এখানে চাপটা বেশি থাকে। তো আমরা এবার এই জিনিসটা যদি আমরা শোয়ায় নেই, আসলে পৃথিবীটাকে যদি ঘুরিয়ে নেই, ঘুরিয়ে নিলাম, ধরলাম যেটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। হ্যাঁ, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আচ্ছা, আমি উপরে একটা মুছে দিই। সাউথ পোল। তো সূর্য উঠলো এখানে, এটা হলো সূর্য, এটা সান। দেখেন সূর্য এখানে তাপ দিচ্ছে, দেখেন সূর্য কিন্তু যখন তাপ দেয়, খারাপভাবে যখন তাপ দিচ্ছে, এই অঞ্চলটা কিন্তু কোন অঞ্চল? এই যে অঞ্চলটা, হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চল। আর এটা হচ্ছে মেরু অঞ্চল। দেখেন সূর্য এই অঞ্চলে কিন্তু তীর্যক ভাবে কিরণ দেয়,
আর এখানে খারাপ ভাবে তার কিরণ দেয়, ঠিক আছে। তো তির্যক ভাবে দেওয়ার কারণে কিন্তু ধরেন এই অঞ্চলের টেম্পারেচার খুবই কম থাকে, যার কারণে এই অঞ্চলে বরফ থাকে, ঠিক আছে। আবার এখানে কিন্তু বরফ থাকে না আর কি, হ্যাঁ। তো চাপ যখন দেয়, একটু খেয়াল করেন, এগুলো হচ্ছে মেরু। তো যখন চাপ দিল, আমরা বলছিলাম এখানে যেহেতু সূর্যতে তাপ থাকে আর এখানে যেহেতু বায়ু, আর এখানে কি হয়ে যায়, এই অঞ্চল থেকে বায়ুগুলো হালকা হয়ে, ঠিক আছে, গরম হয়ে এরকম উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, এরকম উপরের দিকে উঠে যায়, ফলে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, হ্যাঁ। তখন কি হয়, এই যে অঞ্চল থেকে দেখেন এদিকে থাকবে চাপ বেশি, এদিকেও চাপ বেশি, এখানে নিম্নচাপ, তখন এই দিক থেকে বায়ুটা এই দিকে এসে প্রবাহিত হয়, ঠিক আছে, এইদিকে প্রবাহিত হয়। তাহলে দেখেন, এই জন্যই দেখেন তাহলে এখানে এই যে মেরু, এই মেরুতে চাপটা বেশি থাকে, কারণ সূর্যটা দেখুন খারাপ তির্যক ভাবে কিরণ দেয়, দেওয়ার ফলে এখানে ভারী অবস্থায় বায়ু থাকে, আর এখানে পাতলা, মানে এখানে তির্যক ভাবে কিরণ দেওয়ার ফলে এখানে বায়ুটা হালকা হয়ে যায়, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে এই মেরু থেকে এসে এখানে এদিকে চাপটা ফিল আপ করতে যায়। তাহলে এই মেরু থেকে চাপ বলয়গুলোতে নিয়ন্ত্রিত হয়ে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, তাহলে এই জিনিসটাকে আমরা কোন বায়ু বলি, মেরু বায়ু বলি, হ্যাঁ। এবার আমরা দেখি একটু, হ্যাঁ। তাহলে আবার দেখেন তো, এখানে একটা অঞ্চল ছিল, দেখেন, এই যে একটা অঞ্চল ছিল, এখানে একটা অঞ্চল যে 23.5 ডিগ্রি দক্ষিণে ছিল, এটাকে বলা হয় কর্কটীয় অঞ্চল। এটাকে আমরা বলি কি, মকরীয় অঞ্চল, তাই না। এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি হচ্ছে নর্থে, এটা হলো 23.5 ডিগ্রি হচ্ছে সাউথে, হ্যাঁ। তাহলে দেখেন, একটা জিনিস হচ্ছে কি, যখন এরকম উঠতেছে উঠতেছে, আমরা জানি বায়ু যেহেতু গ্যাসীয় পদার্থ, বায়ু যেহেতু গ্যাসীয় পদার্থ, আর আমরা বলছিলাম যে উচ্চতা প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর চাপ কমে যায় প্রায়, তাপ কমে যায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এরকম উপরে উঠে যাওয়ার পরে দেখবেন যে চাপটা কম হওয়ার ফলে একটা সময় কিন্তু বায়ুটা আবার ভারী হয়, ভারী হয়ে এই অঞ্চলে চলে আসে, আবার এখান থেকে একটা অঞ্চল এরকম হয়, হ্যাঁ। দেখেন, এরকম করে এরকম অবস্থায় তৈরি হয়, ঠিক আছে। তাহলে দেখুন, যেহেতু এখানে বায়ুটা আসলো, আসার ফলে দেখেন এখানে কিন্তু এবং এই জায়গায় এবং এই জায়গায় আবার বায়ুটা এসে মিলিত হলো, হওয়ার ফলে দেখেন এই জায়গায় কিন্তু চাপটা আবার বেড়ে গেল, তাই না। তাহলে এখানে যে চাপটা আমরা পাবো, এই চাপটাকে আমরা কি বলবো, যে করকটীয়, এই চাপটা হচ্ছে উচ্চ চাপ, ঠিক আছে। এখানে তাহলে সৃষ্টি হলো নিম্নচাপ, এখানে হচ্ছে উচ্চচাপ ছিল, এখানে উচ্চচাপ ছিল, ঠিক আছে। তাহলে এখানে এখানে কি হলো, যেহেতু উপর থেকে বায়ুটা আসলো, আসার ফলে এটা কি হলো, এটা হলো এটা হলো মকর, এটা হলো, এটাকে আমরা বলবো মকরীয় উচ্চচাপ, এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ। উচ্চচাপ এসে যখন এখানে হয়, তখন এখান থেকে একটা বায়ু, যেহেতু এখানে নিম্নচাপ হয়েছিল, কিছু বায়ু এইদিকে চলে যায়, আবার এখান থেকে কিছু বায়ু আবার এইদিকে চলে আসে, ওকে। আসার ফলে আবার এখানে তাপের বৃদ্ধির ফলে কিছু বায়ুটা আবার এইদিকে উপরের দিকে চলে যায়, আবার এই দেখুন উপরের দিকে কিছু তাপের ফলে চলে যায়। ফলশ্রুতিতে এই অঞ্চলে, এই অঞ্চলটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণে, আর এই অঞ্চলটা হচ্ছে 66.5 ডিগ্রি কোথায়, উত্তরে। এটা হচ্ছে সুমেরীয়, এটা হচ্ছে কি, কুমেরীয়। এটার ফলে দেখেন এখান থেকে যেহেতু আবারও কিছু বায়ু উপরের দিকে চলে যাচ্ছে, দেখেন এখানে কিন্তু আবারও উপরের দিকে চলে যাওয়ার কারণে এখানটা নিম্নচাপের সৃষ্টি হলো, হ্যাঁ। তাহলে এই জিনিসটাকে আমরা বলি কি, সুমেরীয় নিম্নচাপ, এটা হচ্ছে কুমেরীয় নিম্নচাপ, ঠিক আছে। তার মানে দেখেন, তাহলে বায়ুটা এখান থেকে এখানে কিছু ফিল আপ করে, আবার এখান থেকে বায়ুটা এখানে এসে কিছু ফিল আপ করে, আবার এখান থেকে কিছু ফিল আপ করে, এখানে কিছু এসে ফিল আপ করে। তাহলে এই যে জায়গাটা, এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে মেরু অঞ্চল থেকে এবং এখান থেকে দেখেন এই অঞ্চল থেকে, মানে এখান থেকে কর্কটীয় অঞ্চল থেকে মকরীয় অঞ্চল থেকে এই জায়গাটা ফিল আপ করতে থাকে। তাহলে এই যে অঞ্চলটা, যেটা এই অঞ্চল বা এখানে যে বায়ুটা প্রবাহিত হয়, এই বায়ুটাই হচ্ছে পশ্চিমা বায়ু, ঠিক আছে। তাহলে পশ্চিম বায়ুটা কোন দিকে প্রবাহিত হয় বলেন তো, এখানে এসে এই যে এখানে যে বায়ুটা প্রবাহিত হয়, সুমেরীয় এবং কুমেরীয় চাপ বলয়ের দেওয়ার কারণে, তাহলে এখানে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। আর এই যে নিম্নচাপ বায়ুটা এখানে বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয়, সেটা হচ্ছে অয়ন বায়ু, ঠিক আছে। তাহলে অয়ন বায়ুটা হয় কোথায় কোথায়, এই কর্কটীয় উচ্চচাপ থেকে আসে, আবার মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটা প্রবাহিত হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের নিয়ত বায়ু সম্পর্কিত জিনিসপত্রগুলো। আমরা
যদি আবার একটু সামারাইজ করি, যে নিহত বায়ুটা হচ্ছে মূলত নিয়ন্ত্রণ করে হচ্ছে পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা। আর পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমরা জানি বায়ু সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে প্রবাহিত হয়। তাহলে সূর্য যখন কোনো জায়গায় খারাপভাবে কিরণ দেয়, তখন এই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে যে বায়ুটা প্রবাহিত হয়, বিশেষ করে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে, তাহলে সেই বায়ুটাকে আমরা বলি অয়ন বায়ু। এবং দুইটা মেরু থেকে যে বায়ুটা, এই যে পশ্চিমা বায়ু বা এই জায়গায় যে বায়ুটা প্রবাহিত হয়, সেটাকে বলা হয় মেরু বায়ু। আর সাধারণত এই জায়গাটা যেটা হয় সেটা হচ্ছে কি, দেখেন এখান থেকেও কিছু বায়ুটা আসে, আবার মকরীয় চাপ থেকেও কিছু আসে, আবার এখান থেকে কর্কটীয় কিছু আসে, আবার এখান থেকেও মেরু অঞ্চল থেকে আসে। তাহলে এই অঞ্চলে দেখেন দুই দিক থেকে বায়ুটা আসার কারণে, ঠিক ঠিক আছে, এই অঞ্চলগুলোতে সাধারণত ঝড় ঝাপটা বেশি হয়ে থাকে। আর এই জন্য এই অঞ্চলগুলোকে বলা হয় গর্জনশীল চল্লিশা। নাম শুনেছেন আপনারা নিশ্চয়। তাহলে এখানে ঝড় ঝাপটা বেশি হয় কারণ দুই দিকের বায়ুটার চাপ বেশি থাকে। আর এখানে একটা নির্দিষ্ট অক্ষাংশ আছে, সেটা হলো 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে, এই অক্ষাংশে ঝড় ঝাপটা বেশি হয় কারণ বায়ুটা দুই দিক থেকে প্রবাহিত হয়। আর এই জিনিসটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু যদি বলতেন, জিনিসগুলো একটু কমপ্লেক্স হয়, কিন্তু এগুলো আমাদের রিটেনও আসে মাঝে মধ্যে পরীক্ষায়। আমরা কি জিনিসগুলো বুঝতে পারছি? একটু কাইন্ডলি জানাবো। মুজাহিদ ভাই। মেরু বায়ুগুলো ভাই সব সময় ওই যে দেখেন উত্তর থেকে দক্ষিণের দিকে প্রবাহিত হয়, মানে যেখানে নিম্নচাপ থাকবে সেই দিকে প্রবাহিত হবে বায়ুটা। ওকে, আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটাই ছিল আমাদের কি বায়ু, নিয়ত বায়ু। হ্যাঁ, আমাদের বায়ু প্রবাহের সেকেন্ড যেটা ছিল সেটা কি বায়ু ছিল? সাময়িক বায়ু। তো চলেন এবার আমরা সাময়িক বায়ুটা দেখবো আর কি। ওকে, সাময়িক বায়ু। হ্যাঁ, আচ্ছা। সাময়িক বায়ু হচ্ছে কোন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ঋতুতে যে বায়ুটা প্রবাহিত হয়, ওই যে বায়ু প্রবাহের একই জিনিস, যে উচ্চ চাপ অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে, নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় কোন নির্দিষ্ট সময় বা কোন নির্দিষ্ট ঋতুতে, যে বায়ুটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুটাকে আমরা বলি সাময়িক বায়ু। হ্যাঁ, এই সাময়িক বায়ু আবার হচ্ছে তিন ধরনের। সাময়িক বায়ু হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় একজন নায়িকার নাম, তার নাম হচ্ছে কি বায়ু? মৌসুমী বায়ু। ওকে, একটা হচ্ছে সমুদ্র বায়ু, আর একটা হচ্ছে স্থল বায়ু। ওকে, তাহলে সাময়িক বায়ু হচ্ছে এই তিন ধরনের, একটা হচ্ছে মৌসুমী বায়ু, একটা হচ্ছে সমুদ্র বায়ু, আর একটা হচ্ছে স্থল বায়ু। হ্যাঁ, মৌসুমী। তো ঠিক আছে, তো আমরা চলেন দেখি সেই মৌসুমী বায়ুটা কি জিনিস। হ্যাঁ, মৌসুম, আরবি মৌসুম শব্দ থেকে এই মৌসুমী বায়ু আসছে। মৌসুম শব্দের অর্থ ঋতু। কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলি মৌসুমী বায়ু। যেমন আমাদের দেশে দেখেন গরমকালে কিন্তু বায়ু প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে, আবার শীতকালে বায়ুটা প্রবাহিত হয় উত্তর দিক থেকে। ঠিক আছে, তাহলে দেখেন এটা নির্দিষ্ট মৌসুমে হচ্ছে। হুম, তাহলে আমরা দেখলাম আমাদের দেশে কি হচ্ছে, যে শীতকালে হচ্ছে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়, আর গরমকালে হয় দক্ষিণ দিক থেকে। সুতরাং আমরা বলতে পারি এই যে শীতকালীন যে আমাদের দেশে যে বায়ু প্রবাহিত হয়, তাহলে সেটা কোন ধরনের বায়ু? অবশ্যই মৌসুমী বায়ু। হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা কোন দিক থেকে কোন দিকে হয়? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। হ্যাঁ,
এবার আমরা দেখি সমুদ্র বায়ু এবং স্থলবায়ু জিনিসটা কি, একটু খেয়াল করব সবাই। আচ্ছা, ধরেন এটা একটা বিচ এরিয়া আর কি, বা সমুদ্রের পার। এখানে সমুদ্র, ঠিক আছে, আর এটা হচ্ছে সমুদ্র পাড়ের এরিয়া। ধরেন সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে। ওকে। আমরা জানি সাধারণত সমুদ্রের পার যে জায়গায়, সেখানে সাধারণত বালুময় থাকে, তাই না? এখানে বালুময় থাকে। আচ্ছা, তো ধরেন সূর্য যখন তাপ দিবে দিনের বেলা, তখন কি হয়, তাপটা এদিকেও আসে পড়ে, এখানে এসে পড়ে। তো যেখানে বালু থাকে আমরা জানি বায়ু সাধারণত খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো উত্তপ্ত হওয়ার ফলে এখানকে কি হয়ে যায়, এরকম যখন উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হওয়ার ফলে এখানকার বায়ুগুলা পাতলা হয়ে এগুলো এরকম করে উপরের দিকে চলে যায়, ঠিক আছে। বায়ু উত্তপ্তের কারণে এগুলো উপরের দিকে চলে যায় বায়ুগুলা, হ্যাঁ। ফলশ্রুতিতে দেখেন এই অঞ্চলের বায়ুগুলো, এখানে যদি পানি থাকে, এখানে দেখেন যেহেতু উপরের দিকে যখন চলে যাবে, এখানে তাপ বেশি থাকার কারণে বায়ু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। চাপগুলো যখন উপরে থাকার কারণে এখানে তখন কোন চাপ সৃষ্টি হবে, নিম্নচাপ সৃষ্টি হয়, ঠিক আছে। যার ফলশ্রুতিতে তখন এই অঞ্চল থেকে, সমুদ্র থেকে বায়ুগুলো কোন দিকে চলে যায়, এই স্থলের দিকে এসে এই জায়গাটা ফিল আপ করে, ঠিক আছে। এটা কখন হয়, এটা হলো দিনের বেলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে বায়ু সমুদ্র থেকে পৃথিবীর দিকে, স্থলের দিকে আসতে থাকে, তাহলে এই বায়ুটাকে আমরা বলবো সমুদ্র বায়ু। এবার আমরা যদি একটু রাতের বেলা বিবেচনা করি, ধরেন রাতের বেলা কি হবে, একই কন্ডিশনের ক্ষেত্রে রাতের বেলা এবার আমাদের কি নাই, সূর্য নাই। না থাকার কারণে ধরেন এখানে বালু ছিল, এখানে পানি ছিল, ঠিক আছে, সমুদ্রের এই অঞ্চলের। দেখা যায় মরুভূমিতে কি হয়, যেটা হয় সে যে মরুভূমির বায়ুগুলা খুব দ্রুত উত্তপ্ত হয়, আবার রাতের বেলা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে যায়। তার কারণ কি, এখান থেকে খুব দ্রুত তাপটা বিকিরণ করে ছেড়ে দেয়। এখানে সমুদ্রের পানি কিন্তু বালু যতটা তাড়াতাড়ি বিকিরণ করে ছেড়ে দিতে পারে, পানি কিন্তু অত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে না। যার ফলশ্রুতিতে দেখেন এখানে তাপ বেশি থাকে, তাপ বেশি থাকার কারণে এখানকার বায়ুটা কি হয়, কিছুটা হালকা হয়। হালকা হওয়ার কারণে কি হচ্ছে, উপরের দিকে যখন উঠে যায় তখন এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। আর এখানে যখন বায়ুটা আগে থেকে যেহেতু ঠান্ডা হয়েছিল, এখানে তখন উচ্চচাপ, তখন কি হয়, এই দিক থেকে বায়ুটা এই সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এটা কোন সময় হয়ে থাকে, রাতের বেলা, ঠিক আছে। তো রাতের বেলায় এই যে বায়ুটা সমুদ্র থেকে, মানে স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তাহলে এই বায়ুটাকে আমরা বলি সমুদ্র বায়ু, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সাময়িক বায়ু সম্পর্কিত জিনিসপত্রগুলো। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তো আমরা মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু জিনিসগুলো বুঝতে পারলাম আর কি। তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হলো, আমরা বায়ু প্রবাহ তাহলে কি দেখলাম, সমুদ্র বায়ু, হ্যাঁ। সমুদ্র বায়ু হলে এবার আমরা দেখবো স্থানীয় বায়ু জিনিসটা কি, হ্যাঁ। স্থানীয় বায়ু হচ্ছে কোন স্থানের কিছু স্থানীয় যে বৈশিষ্ট্য আছে, সেই স্থানীয় বৈশিষ্ট্যের কারণে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় স্থানীয় বায়ু, হ্যাঁ। যেমন ধরেন আহ রকি- উত্তর আমেরিকায় বা আমেরিকায় যে বায়ুটা প্রবাহিত হয়, বা ইউরোপে যে বায়ুটা প্রবাহিত হয়, সেটা কিন্তু এশিয়াতে হয় না, ঠিক আছে। তাহলে ওই ইউরোপের ওই স্থানের স্থানীয় বৈশিষ্ট্যের কারণে, বা বিশেষ করে যেগুলো মরুভূমি অঞ্চল আছে, সে, ঠিক আছে, সাবসাহারা বা অঞ্চলে যে ইয়াগুলা, তাহলে সেখানে যে বায়ুটা প্রবাহিত হয়, সেগুলো কিন্তু আমাদের এখানে প্রবাহিত হয় না, ঠিক আছে। তার মানে ওই স্থানের স্থানীয় বৈশিষ্ট্যের কারণে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে আমরা বলবো স্থানীয় বায়ু। কিছু স্থানীয় বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে যেমন সাইমুম বায়ু, চিনুক বায়ু, লু, হামসিন। হ্যাঁ, এগুলো হচ্ছে স্থানীয় বায়ুর নাম। এটা সাধারণত আরব মরুভূমি, মরুভূমি এবং সাব সাহারা অঞ্চলে,
ঠিক আছে, এই বায়ুটা প্রবাহিত হয় সাইমুম বায়ু, হ্যাঁ, সাব সাহারা এবং সাব সাহারা, হ্যাঁ, এটা সাহারা, সাব সাহারা, ঠিক আছে। আরব মরুভূমি সাব সাহারা অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয় তার নাম হলো সাইমুম বায়ু। আর এই চিনুক বায়ুটা প্রবাহিত হয় উত্তরাঞ্চল আমেরিকার পূর্বাঞ্চলে, ঠিক আছে, রকি পর্বতের পাদদেশে, রকি পর্বতের পাদদেশে, ঠিক আছে। তাহলে এই বায়ুটা প্রবাহিত হয়, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে আসে আর কি, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কি বায়ুর আমরা উদাহরণ দেখলাম, এগুলো হচ্ছে আহ স্থানীয় বায়ুর উদাহরণ দেখলাম, স্থানীয় বায়ু, হ্যাঁ। তো এবার আরেকটা বায়ু প্রবাহ ছিল আমাদের, সেটা হচ্ছে অনিয়মিত বায়ু, অনিয়মিত বায়ু। তাহলে আমরা অলরেডি নাম দেখে বুঝতে পারতেছি যেটা কি না, নিয়মিত না, হ্যাঁ। তো অনিয়মিত বায়ুটা হচ্ছে, ধরেন কোন একটা জায়গায় সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, তো লম্বভাবে কিরণ দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমরা বলছিলাম সূর্য কোথাও যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে ওই অঞ্চলের বায়ুর চাপটা কমে যায়, হ্যাঁ। তো কমে যাওয়ার ফলে যেটা হয়, আশেপাশে অঞ্চল থেকে বায়ুটা গিয়ে আবার ওই অঞ্চলে ফিল আপ করতে যায়, ঠিক আছে। তাহলে কোন একটা জায়গা হঠাৎ করে যদি এরকম সমুদ্র উপকূলে যদি এরকম করে নিম্নচাপ সৃষ্টি হয়, তখন কি হয়, এই উচ্চচাপ অঞ্চল থেকে, ঠিক আছে, বায়ুগুলা প্রচুর বেগে এখানে এসে জায়গাটা ফিল আপ করতে চায়, ঠিক আছে। ফিল আপ করতে গিয়ে কি হয়, এটা হঠাৎ করে হয়ে থাকে, কোনো নির্দিষ্ট নিয়মে না। তখন সৃষ্টি হয় এই যে আমাদের বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আছে, যেমন সিডর, আইলা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমেরিকায় সাধারণত হারিকেন বলে আর কি। তো এখানে গিয়ে এইরকম জায়গাটা একটা বিশাল একটা টর্নেডো বা ঘূর্ণিঝড় সৃষ্টি করে। তাহলে সেই বায়ুটাকে আমরা কি বলবো, অনিয়মিত বায়ু আর কি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের বায়ু প্রবাহ রিলেটেড জিনিসপত্রগুলো। এগুলো আমাদের রিটেনও বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। তো আমরা কি জিনিসগুলো সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটু যদি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাতেন, আমরা কি সবাই বুঝতে পেরেছি জিনিসগুলো? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে বায়ু প্রবাহ সম্পর্কিত? আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে বায়ু প্রবাহ সম্পর্কিত? আচ্ছা, ঠিক আছে। জিনিসগুলো একটু পড়বেন। এই জিনিসগুলো থেকে প্রতিবারই সাধারণত পরীক্ষা প্রশ্ন আসে আর কি, হ্যাঁ, এবং রিটেনেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তো আশা করি জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, হ্যাঁ। তো চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো জোয়ার ভাটা নিয়ে একটু লেখাপড়া করব। জোয়ার ভাটা, হ্যাঁ। তো চলেন দেখি জোয়ার ভাটা জিনিসটা কি। হুম। তো আমরা জানি যে সাধারণত ইয়ার কারণে কোথাও কোনো জায়গায় সমুদ্র সাধারণত ওই পৃথিবীর একটা নির্দিষ্ট ফোর্সের কারণে কোনো জায়গায় পানি হঠাৎ করে ফুলে ওঠে, কোনো জায়গায় পানি নেমে যায়, এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হয় ভাটা আর কি, হ্যাঁ। ভাটা। তাহলে জোয়ার ভাটা হয় মূলত আমাদের পৃথিবীর প্রতি যেহেতু চাঁদ এবং সূর্যের আকর্ষণ আছে, তাহলে বলেন তো এই জোয়ার ভাটাটা কার আকর্ষণে বেশি হয়ে থাকে, সূর্য অথবা চাঁদ? মাহবুবা মুনজিরিন, ধন্যবাদ। চাঁদ। সাবরিনা আলম, ধন্যবাদ। তাহলে চাঁদের আকর্ষণে হয়। তো চলেন দেখি আসলে কিভাবে চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, হ্যাঁ। আমরা জানি আমাদের সূর্য, এটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, আর এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, হ্যাঁ, এরকম করে ঘুরতেছে। তাহলে আমরা জানি যে দূরত্বের দিক থেকে কার জন্য দূরত্ব পৃথিবী থেকে কাছে, চাঁদের দূরত্ব সবচেয়ে কাছে, তাই না, সূর্য থেকে। সূর্য থেকে পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার, আর এটা হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটারের মতো আর কি, হ্যাঁ।
তাহলে দেখা যায় চাঁদের সূর্য থেকে চাঁদের কাছাকাছি অবস্থিত। তাহলে সুতরাং এই চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীতে অবস্থিত পানির টানটা বেশি থাকে, এই জন্য হয় আর কি, হ্যাঁ, জ্বর হয়। তো এই জ্বর ভাটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো তেজ কটাল, একটা কি, একটা হলো মরা কটাল। মরা কটাল, হ্যাঁ, তেজ কটাল কি জিনিস? দেখেন, ধরেন এই যে পৃথিবী, চাঁদ এবং সূর্য, হ্যাঁ, সান, মুন এবং আর্থ, ঠিক আছে? যদি ঘুরতে ঘুরতে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে যদি কখনো এরকম এক সরলরেখায় অবস্থান করে, ঠিক আছে, এক সরলরেখায় অবস্থান করে, তখন পৃথিবীর এই পানির প্রতি চাঁদেও আকর্ষণ করে, সূর্যেরও আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এই দুইজনার মিলিত আকর্ষণের কারণে যে প্রবল জ্বরের সৃষ্টি হয় তাকে আমরা বলবো তেজকটাল। আর এই তেজকটাল হয়ে থাকে দুইটা সময়, ঠিক আছে? এটা হয়ে থাকে সাধারণত পূর্ণিমা তিথিতে, ঠিক আছে, পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে এই পৃথিবী, চাঁদ এবং সূর্য যদি একই সরলরেখা বরাবর, এক সরলরেখা বরাবর অবস্থান করে, তখন আমাদের হয়ে থাকে কোন কটাল? তেজ কটাল। হ্যাঁ, আমাদের জিনিসটা আসে পরীক্ষায়। তাহলে তেজ কটালের সময় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখা বরাবর অবস্থান করে, কখন? পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে। তখন যেটা হয় যে প্রবল জ্বরের সৃষ্টি হয়, সেটা হচ্ছে তেজ কটাল। আর মরা কটালটা হচ্ছে কখন? যখন সান আর এবং মুন পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে, ঠিক আছে? তখন এই অঞ্চলের পানির প্রতি এও টানে এও টানে, দুইজন দুই দিকে বিপরীতধর্মী টানার কারণে এখানে মৃদু জ্বরের সৃষ্টি হয়। তাহলে এই কটালটাকে বলা হয় মরা কটাল। আর এটা হয়ে থাকে সাধারণত অষ্টমী তিথিতে। হুম, জিনিসটা আসতে পারে, একটু খেয়াল রাখবো আমরা। তেজ কটাল হয় পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে, যখন সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখা বরাবর অবস্থান করে। আর মরা কাটাল হয়ে থাকে অষ্টমী তিথিতে, যখন চাঁদ, সূর্য, পৃথিবী পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে। ওকে, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি ভাই বোনেরা? তেজ কটাল, মরা কাটাল কি আমাদের ক্লিয়ার? এই জিনিসগুলো, এই ইনফরমেশন গুলো আমাদের পরীক্ষায় আসে। একটু কাইন্ডলি আমরা কমেন্ট করে জানাবো আমরা বুঝতে পারছি কিনা। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবো আমরা বুঝতে পারছি কিনা যে এই তেজ কটাল, মরা কটাল তথা জ্বর এবং ভাটা সম্পর্কিত জিনিসপত্রগুলো। আচ্ছা, ভেরি গুড। আর এই একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে জ্বর ভাটা। একটা জ্বর থেকে একটা ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। এটা আসে মাঝে মধ্যে পরীক্ষায়, হ্যাঁ, একটা জ্বর এবং একটা ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। ওকে। আর কোনো একটা জায়গায় দিনে দুইবার জ্বর হয়, দুইবার ভাটা হয়। আর পরপর দুটা জ্বরের মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। হ্যাঁ, জিনিসটা আমাদের পরীক্ষায় আসে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপনাদের সাথে ক্লাস আর কি আমাদের আজকের। আর যে জিনিসগুলো পড়ালাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল আপনাদের সাথে। অবশ্যই এগুলো শুধু নট অনলি প্রিলিমিনারি, এগুলো রিটেনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, তো আমরা আসলে আশা করি পারবো তো ভাই বোনেরা? সবাই কি পারবো জিনিসগুলো? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
হ্যাঁ, সায়েন্সের জন্য অবশ্যই বোর্ড বই পড়তে পারেন। বোর্ড বই পড়ালে খুবই ভালো হবে আপনাদের জন্য। এটা খুব কাজে দেবে আরকি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।